আসসালামু আলাইকুম সবাইকে। 3 দিনে 36 ঘন্টার ম্যারাথন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের যে মেগা প্রজেক্ট 3-12-36 ঘন্টার ম্যারাথন ক্লাসের দ্বিতীয় দিনের প্রথম ক্লাসে চলে এসেছি এবং আমাদের প্রথম ক্লাস কিন্তু মেগা ইন্টিগ্রেশন ক্লাস। যে ইন্টিগ্রেশন নিয়ে তোমাদের অনেকের অনেক ভয় থাকে, অনেকের তো এমন চিন্তা ভাবনা থাকে যে প্রিপারেশন ছাড়াই হচ্ছে ইন্টিগ্রেশনটা, প্রিপারেশন ছাড়া আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে বসবো। অথচ ইন্টিগ্রেশন এমন একটা চ্যাপ্টার, সেটা তোমার বোর্ড পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন, প্রশ্ন তোমার আসবেই। এখন হয়তো বা অ্যাডমিশনে যখন তুমি পরীক্ষা দিতে বসবা, তোমার সব কোশ্চেনে যে অ্যান্সার করতে হবে ব্যাপারটা এমন না। চান্স পেতে হলে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে মোর অরলেস হয়তো বা 50% মার্কস যদি তুমি ক্যারি করতে পারো, ধরে নেওয়া যায় তুমি হয়তো বা একটা সাবজেক্ট তুমি পাবা আর কি, বা চান্স হয়তো বা তুমি পেয়ে যাবা আর কি ভার্সিটিতে। বাট একটু যদি ট্রিক্স নিয়ে আমরা লেখাপড়া করি, যদি একটু বেসে একটু অল্প লেখাপড়া করে যদি আমি প্রশ্নটা কমন ফেলে ফেলে দিতে পারি, তাহলে কি ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয় না? অ্যাট দ্য সেম টাইম তোমাদের বোর্ডের যে সিকিউ আসবে সেখানেও তো এমসিকিউ, সেখানেও ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন হবে। তো সেই ব্যাপারটাও কিন্তু আমাদের এমন একটা চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশনের ভিতরে যেখান থেকে মাস্ট মাস্ট কোশ্চেন হবেই। এবং সেটা কিন্তু আমরা আজকের মোটামুটি আমরা আমাদের যে 6টা ক্লাসের শিডিউল, সেটা দুপুর 12টা থেকে শুরু করে দুপুর 12টা, তারপরে 2টা, 4টা, 6টা, 8টা এবং 10টা, এই যে শিডিউলের প্রথম যে ক্লাস, অর্থাৎ আমরা 1.5 ঘন্টা করে হয়তো বা ক্লাসে সময় পাবো আমরা। তো এই একটা ক্লাসেই আমরা কিন্তু বোর্ড সিকিউ এর জন্য যে 10 মার্কস সেইটা তুলে ফেলতে পারি। অ্যাট দ্য সেম টাইম বুয়েটে আজকের যে ক্লাসটা আমরা করব, তুমি এতটুকু শিওর থাকো এই ক্লাস থেকে তুমি বুয়েটে একটা কোশ্চেন তুমি পাবা। সেই 10 মার্কের একটা কোশ্চেন কিন্তু তুমি বুয়েটে তুমি পাচ্ছ এই আজকের ক্লাস থেকে। মানে বুয়েটে একটা প্রশ্ন কমন ফেলা কিন্তু চারটিখানি কথা না, বাট তুমি আজকের ক্লাসটা যদি বুঝে থাকো, আশা করতেছি তুমি 10 মার্কস পাবে। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে দেখো আমাদের আজকের ক্লাসে যে টপিকসগুলো, যে আমরা ইন্টিগ্রেশনের সাধারণ আলোচনা করব, অ্যাপ্লিকেশন করবো, এই ব্যাপারটা পরে বলছি, এবং অ্যাডমিশন যে শর্টকাট, এই শর্টকাটের মাধ্যমে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছ সহ যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির সকল প্রস্তুতি তোমার হয়ে যাবে ইন্টিগ্রেশনের ওপরে। সো তোমাদের কাজ হবে ঝটপট একটু বন্ধুদেরকে মেনশন করে দেওয়া এবং আমাদের আজকের এই মেগা ইন্টিগ্রেশন লাইভ ক্লাসটি শেয়ার করে দেওয়া। সো তোমরা কে কি কমেন্ট করতো সেটা একটু দেখি, এবং এট দ্য সেম টাইম আমার প্রোফাইল থেকে হচ্ছে কি আমি ইয়ে করে দেই, শেয়ার করে দিই, তোমরা অবশ্যই তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিবে। ওকে, সো আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দেবো, তোমরা তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিবে। আমরা মোটামুটি 1-2 মিনিটের ভিতরে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো আর কি। শীতের দিন, তো শীতের দিনে দেখা যায় সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠে আর কি, বুঝছো? তো তোমরা একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও ক্লাসটা, যার যার টাইম লাইনে শেয়ার করে দাও। যে ব্যাপারটা যেটা হবে যে আমাদের কিন্তু প্রায় 3 দিনে 3-6-18টা ক্লাস হবে। তো এই যে 18টা ক্লাস, তোমার কোন ক্লাসটা রিকোয়ার্ড সেটা কিন্তু তুমি বুঝতেছো না, তাই না? তো হয়তোবা তোমার পরে এই ক্লাসটা দরকার হতেও পারে, আবার ইন্টিগ্রেশন ক্লাসটা তখন কি আবার তুমি খুঁজতে আসবা? দরকার নাই। তুমি যেটা করো, তোমার লাইনে লাইভটা শেয়ার করে রেখে দাও। তুমি যখন তোমার টাইমলাইনে যখন ক্লাসটা থাকবে, তখন তো তোমার যখন যখন পরবর্তীতে প্রয়োজন হবে পরীক্ষার আগের রাতে বা অন্যান্য যে কোনো সময় তুমি রিভাইজের জন্য যখন তোমার লাগবে, তখন কিন্তু তুমি খুব সহজে তুমি তোমার টাইমলাইন থেকে তুমি ক্লাসটা পেয়ে যাবে, তোমাকে কোথাও খুঁজতে আসতে হবে না আর কি। ওকে, সো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও সুস্থ আছি আর কি, আশা করি। ওকে, হ্যাঁ, সো আমি ভালো আছি আর কি। তোমরা কেমন আছো সেটা আমাকে কিন্তু জানাইতে পারো আর কি। আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেই ব্যাপারটা আমাকে জানাইতে পারো। এবং তোমাদের যদি শেয়ার করা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু শেয়ার ডান লিখে দিবে অবশ্যই। তোমরা শেয়ার ডান এই কথাটা অবশ্যই লিখে দিবে কমেন্ট সেকশনে, তাহলে আমি বুঝে ফেলবো যে হ্যাঁ তোমরা সকলে শেয়ার করে ফেলছো আর কি। ওকে, সো আমরা কিন্তু ইন্টিগ্রেশনের মেগা ক্লাস করব, এবং ক্লাসটা হচ্ছে গিয়ে এইচএসসি 2021, 22 এবং 23 প্রত্যেকে আমাদের ক্লাসটি করতে পারবে। হ্যাঁ, তা আমি বলতে ইন্টিগ্রেশন করাবেন ভাই? হ্যাঁ, অবশ্যই ইন্টিগ্রেশন করাবো। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো। তো তোমরা কিন্তু এখন অনেকে লাইভটা শেয়ার করো নাই আর কি, তো যারা যারা এখন লাইভটা শেয়ার করো নাই, তুমি অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবে। ওকে,
তো চলো আমরা ধীরে ধীরে হচ্ছে গিয়ে লাইভটা আমরা শুরু করে দেই। আশা করি যারা জয়েন করে তারা জয়েন করে ফেলছে আর কি। এবং বলতেছিলাম কিন্তু যে আমাদের বোর্ড পরীক্ষা যে একটা সিকিউ বলো কিংবা আমাদের যে অ্যাডমিশন যে পরীক্ষাটা হবে সেখানে বুয়েটের একটা কোশ্চেন বলো, আমাদের আজকের একটা ক্লাসে কিন্তু আমরা নিশ্চিতভাবে কমন ফেলে দেবো আর কি ইনশাল্লাহ। সো আশা করি আসবে পরীক্ষায়। এবং ব্যাপারগুলো হয় কি যে এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে আসে। সো আমরা কেন আসবে না এইবারও 21 ব্যাচে যারা পরীক্ষা দিবে অ্যাডমিশন তোমাদেরও আসবে, এবং 22 ব্যাচ আমরা সামনে তোমরা বোর্ড পরীক্ষা দিবা তোমাদের জন্যও আসবে আর কি। আর যারা 23 ব্যাচ আছো তোমাদের তো এখন অনেকে বইও কিনো নাই, সো তোমার কাজ হবে যারা 23 ব্যাচ আছো তুমি জাস্ট খাতাটা খুলে ভাইয়া যতটুকু কথা বলতেছে সেই কথাটা তুমি লিখো, একটা সময় সেটা তুমি রিয়েলাইজ করতে পারবা আর কি। কথা বুঝতে পারছো? এখানে ইন্টিগ্রেশনের আগে অনেক ব্যাপার বেশ কিছু বিষয় আলোচনা জ্ঞান থাকতে হয় আর কি। তো তুমি যেহেতু জানো না কিছু, বাট তুমি ক্লাসটাতে থাকো, তুমি এনজয় করবা। আমি যতটুকু বলবো যে জিনিসটাই পড়াবো আমি ভেঙে ভেঙে তোমাদের বলে দিব, যেন কারোর একটু বেসিকে যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা যেন না থাকে আর কি, এই ব্যাপারটা আমি ইনশিওর করবো আর কি। ওকে, তো দেখো আমরা ইন্টিগ্রেশনের একেবারে শুরুতে যেই ব্যাপারটা করবো সেটা হচ্ছে জেনারেল ডিসকাশনটা আর কি করবো, যে আমাদের যে জেনারেল ডিসকাশন সাধারণ আলোচনা, ঠিক আছে? তো ইন্টিগ্রেশনের সাধারণ আলোচনা থেকে আমরা শুরু করব। ইন্টিগ্রেশন আমাদের চ্যাপ্টারটা, তার আগে মূলত আমাদের ক্যালকুলাসের একটা পার্ট, ক্যালকুলাস গণিত শাস্ত্রের বিশাল একটা পার্ট। যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন ব্যাপারগুলো আরো হয়তো বা ক্লিয়ার হবে যে ক্যালকুলাস এবং ক্যালকুলাস নিয়ে তোমাকে লেখাপড়া করতে হচ্ছে আর কি। যখন ইউনিভার্সিটিতে উঠবা, সেটা তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ো না কেন, তোমাকে অসংখ্য ক্যালকুলাস পড়তে হবে আর কি। তো এবং ক্যালকুলাসের অসংখ্য পার্ট আছে আর কি, বুঝছো? বাট আমাদের এই লেভেলে কলেজ লেভেল পর্যন্ত আমরা দুইটা জিনিস নিয়ে আমরা পড়বো ক্যালকুলাস এই ক্যালকুলাসের দুইটা সেগমেন্ট নিয়ে আমরা এই লেভেল পর্যন্ত লেখাপড়া করব। যার একটাকে আমরা বলি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে আমাদের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন যেটাকে বলো, আরেকটা বলি আমরা যোগজীকরণ বা সমাকলন তো বা ইন্টিগ্রেশন। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা বলি যে আমাদের ক্যালকুলাসের যে দুইটা পার্ট আছে, একটা আমাদের অন্তরীকরণ এবং একটা আমাদের যোগজীকরণ। ক্যালকুলাসের অসংখ্য পার্ট আছে কিন্তু, বাট আমরা এই লেভেল পর্যন্ত আমরা এই দুইটা পার্ট নিয়ে দেখবো, একটা অন্তরীকরণ এবং একটা হচ্ছে আমাদের যোগজীকরণ বা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। ওয়েল, তো এই আজকের ক্লাসের টপিককে আমাদের আজকের ক্লাসের টপিক আমরা অন্তরীকরণ নিয়ে লেখাপড়া করবো না, আমরা লেখাপড়া করবো কি যোগজীকরণে লেখাপড়া করব। তো যোগজীকরণ পড়তে হলে অন্তরীকরণটা জানতে হয় আর কি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কেউ যদি বলো যে ভাই আমি তো অন্তরীকরণ জানি না, তাহলে কি আমি ক্লাসটা করতে পারবো? অবশ্যই পারবে। যতটুকু অন্তরীকরণের ব্যাপারটা তোমার লাগবে আজকের ক্লাসের জন্য সেটা আমি তোমাকে ক্লাসের সময় তোমাকে বলে দেবো আর কি। ওকে, এখন তুমি খেয়াল করো যোগজীকরণ কথাটা একটু আমি ভেঙে লিখবো একটু। সেটা হচ্ছে যোগজীকরণ, সেটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত। যোগজীকরণ মানে কি? যোগজীকরণ মানে অন্তরীকরণের বিপরীত। সিমিলারলি অন্তরীকরণকে আমি বলতাম যোগজীকরণের বিপরীত। মানে ব্যাপারটা যোগজীকরণ আর ওই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সম্পর্কটা এমনই যে একটা আরেকটার বিপরীত। হ্যাঁ, তো এই যে আমাদের যোগজীকরণ ব্যাপারটাকে আমি কি লিখলাম, আমার প্রথম যে একটা পয়েন্ট আমি লিখলাম সেটা হচ্ছে যোগজীকরণটা হচ্ছে আমাদের অন্তরীকরণের বিপরীত। এরপরে যে ব্যাপারটা আসবে, অন্তরীকরণটা কি সেটা আমি বলবো, একটু ধৈর্য ধরে আমি বলবো। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যোগজীকরণকে প্রকাশ করি কিভাবে এবং ইন্টিগ্রেশনকে প্রকাশ করবো আমরা কিভাবে। আমরা অন্তরীকরণকে প্রকাশ করি ডিডিএক্স এইটা দ্বারা, ডিডিএক্স ডিডিওয়াই হোয়াট এভার ইট ইস, বাট মূলত আমরা ডিডিএক্স দ্বারা আমরা অন্তরীকরণকে প্রকাশ করি। এখন এই একটা কথা লিখলাম না, এই ব্যাপারটা কিন্তু তোমরা ফিজিক্সেও দেখবা, এটা তোমরা কেমিস্ট্রিতেও দেখবা, তোমরা ম্যাথেও দেখতেছো। এই যে ডিডিএক্স এই কথাটার মানে কি? ডিডিএক্স মানে কথাটার মানে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে পরিবর্তন। কার সাপেক্ষে পরিবর্তন? এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে পরিবর্তন। যদি আমি ডিডি ওয়াই লিখতাম তাহলে সেটা কি হইতো? ওয়াই এর সাপেক্ষে পরিবর্তন। দেখো আমি যদি ডিডি এক্স বলি তাহলে সেটা কি হবে? এক্স এর সাপেক্ষে পরিবর্তন। যদি আমি ডিডি ওয়াই বলতাম ওয়াই এর সাপেক্ষে পরিবর্তন। এখন এই পরিবর্তনটা আবার কি জানো, যে কোনো পরিবর্তন হলেই হবে না, একক সময়ে যে পরিবর্তনটা, ব্যাপারটা আমি একটু খুলে বলি। যে আজকে হয়তো বা অনেকে ফার্স্ট ইয়ারে আসছো বা সেকেন্ড ইয়ারে আসছো একটা সময়, বা অনেকে অ্যাডমিশন দিবা, যারা অ্যাডমিশন দিবে তারা হয়তো সামনের বছর বিভিন্ন বুয়েটে, রোয়েট, চুয়েট, কোয়েট বা বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় বলো, বা যারা 22 ব্যাচ আসছো তোমরা সামনে বোর্ড পরীক্ষা হয়তো বা 2 বছর পর একটা অ্যাডমিশন পরীক্ষা দিবা বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা। তো এই যে দেখো 22 ব্যাচ বলো বা 21 ব্যাচ বলো, যারাই বলো না কেন, যে আজকে একটা পজিশনে তুমি আসছো, আজকে থেকে ঠিক 5 বছর পরে তুমি কিন্তু একটা পজিশনে থাকবা, এবং তোমার কিন্তু একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট অথবা মানে তুমি ইমপ্রুভ হবে তোমার অথবা ডিক্রিজ হবে তোমার। তো এই যে ইমপ্রুভ হোক আর ডিক্রিজ হোক মানে তোমার আজকের অবস্থান থেকে তোমার অবস্থানে একটা পরিবর্তন হবে, তাই না?
তো এই যে 5 বছরের যে অবস্থানের পরিবর্তনটা, সেখান থেকে তুমি কিন্তু চাইলে তোমার একক সময়ে যে পরিবর্তনটা, সেটা 1 দিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 বছর হতে পারে। তো এই একক সময়ে যে পরিবর্তনটা, সেটাকে আমরা মূলত ঢাল বলি, যেটা বেসিক্যালি আমাদের অন্তরীকরণের অন্তর্ভুক্ত। বা ওই যে ব্যাপারটা যে একক সময়ের যে পরিবর্তন, সেইটাকে আমরা ডিডিএক্স বলতেছিলাম আর কি, বা ওই এক্স এর যে পরিবর্তনটা একক সময়ে, সেটা ডিডিএক্স। একক সময় ওয়াই এর যে পরিবর্তন, সেটা আমরা ডিডি ওয়াই বলবো আর কি। তো ব্যাপারটা বুঝছো যে এই ডিডিএক্স মানে কি, বা এই পরিবর্তনটা কিভাবে হয়। ওয়েল, তো এরপরে আমাদের যে ব্যাপারটা যাবে, এই গেল আমাদের অন্তরীকরণ। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন বা যোগজীকরণটা কিভাবে প্রকাশ করব। আমরা যোগজীকরণটা আমরা কিভাবে প্রকাশ করব, দেখো যোগজীকরণ আমরা এই সাইনটা দিয়ে প্রকাশ করব। এস সাইনটা তোমরা জানো সবাই না, এস মানে জানো না, দেখো তো এটা একটা কি এস, তাই না। স্বাধীন, আমার নাম হচ্ছে কি স্বাধীন ভাইয়া, তো স্বাধীন ভাইয়ের এস। এই এস চিহ্নটাকে যদি একটু টেনে আমরা একটু লম্বা করে ফেলি, দেখো তো একটু টেনে, এই যে দুই পাশে ও অনেক শয়তানি করতেছিল, আমরা টেনে লম্বা করে ফেললাম, তাহলে কিন্তু আমরা এই সাইনটা মোটামুটি দেখতে পাবো, যে লম্বা এস আকৃতি একটা সাইন আমরা দেখতে পাবো। এইটাও আসার একটা কারণ, সেটা হচ্ছে কি সামেশন। সামেশন শব্দটার এস, এই সামেশন শব্দটার এস কে আমরা যদি টেনে লম্বা করে ফেলি, তাহলে যে সাইনটা পাই, এটাকে আমরা মোটামুটি ইন্টিগ্রেশন যে সাইনটা, সেই ইন্টিগ্রেশন সাইন বলে থাকি আর কি। তো এই ছিল মোটামুটি যে আমরা একটা, এবং এই সামেশন থেকে চিহ্নটা কেন আসছে, সেটা আমরা আজকের ক্লাসে আমরা দেখবো, যে সামেশন থেকেই কেন আসছে আর কি ব্যাপারটা, এই ইন্টিগ্রেশন সাইনটা। ঠিক আছে, ওকে। তো আমার ব্যাপারটা কি দাঁড়াইলো, আমার যোগজীকরণ যেটা দাঁড়াইলো, সেটা হচ্ছে কি আমাদের অন্তরীকরণের বিপরীত। এতটুকু আমি বুঝে ফেলছি, এটা নিয়ে কথা বলবো, আর একটু কথা বলবো এটা নিয়ে। এবং আমাদের যে যোগজীকরণের যে সাইনটা, সেটা হচ্ছে সামেশন, সেই সামেশন এস থেকে লম্বা করে আমি কিন্তু ইন্টিগ্রেশন সাইনটাকে প্রকাশ করে থাকি আর কি। ঠিক আছে, তো এই ব্যাপার পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তোমরা। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা তোমরা একটু বলো আমাকে। এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা, কি দ্বারা প্রকাশ করবো সেটা বুঝছো কিনা আমাকে বলো। এই ব্যাপার, হ্যাঁ ক্লিয়ার, ওকে ভেরি গুড। সো যারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, বিলিভ মি, তোমার একটা সিকিউ এর 10 মার্কস এবং তোমার বুয়েটের যে পরীক্ষা হবে, সেই বুয়েটের 10 মার্কস তোমার কমন হবে আশা করতেছি। ঠিক আছে, তো দেখো এখন আমরা একটু এই ব্যাপারটাতে একটু ফিরে যাব আর কি। সেটা হচ্ছে গিয়ে এই যে অন্তরীকরণের যে বিপরীত কথাটা লিখতেছিলাম, সেখানে একটু আমরা ফিরে যাব। এই ব্যাপারগুলো আমাদের আর লাগতেছে না, আমরা একটু অন্তরীকরণের যে বিপরীত কথাটা বলতেছিলাম, এই জায়গাটাতে আমরা একটু ফিরে যাব। সেটা হচ্ছে কি, দেখো যে কোনো একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন যদি তোমার কাছে থাকে, অন্তরীকরণকে আমরা প্রকাশ করতেছিলাম কি দিয়ে, ডিডি অফ এক্স দ্বারা আমরা অন্তরীকরণকে প্রকাশ করতেছিলাম, যেটা কিছুক্ষণ আগে দেখানো হয়েছে। তো এই ডিডি এক্স কে তুমি একটা এফ অফ এক্স যখন তোমার কাছে ফাংশন আছে, এই ফাংশনকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, দেখো এই এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে এক্স এর একটা ফাংশন। তো এই এক্স এর একটা ফাংশনকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তুমি একটা অ্যান্সার পাবা, এবং সেটা অবশ্যই এক্স এর একটা ফাংশনে তুমি অ্যান্সার পাবা, যেটাকে আমরা জি অফ এক্স ধরে নিচ্ছি। জি অফ এক্স আমরা ধরে নিচ্ছি। ক্লিয়ার এই ব্যাপারটা, যে আমার একটা ফাংশন এক্স এর একটা ফাংশন এফ অফ এক্স ছিল, সেটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, করে আমি যে অ্যান্সারটা পাচ্ছি, সেটা আমার এক্স এরই একটা ফাংশন। তো এই কথাটা যেটা লিখছিলাম, যে যোগজীকরণ মূলত আমাদের অন্তরীকরণের বিপরীত, তাহলে এই ব্যাপারটা কি খুবই সত্য না? দেখো তো, যে তুমি যদি এই জি অফ এক্স কে ইন্টিগ্রেশন করো, তাহলে এই এফ অফ এক্সটা পাবা। কথাটা আমি লিখি তো, দেখো তো, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, যে জি অফ এক্স কে আমি যদি ইন্টিগ্রেশন করি ডিএক্স, তাহলে আমি যেটা পাবো এফ অফ এক্স, এই ফাংশনটা পাবো। দেখো এই কথার অনুযায়ী কিন্তু আমরা এটাই বোঝাচ্ছি মিনিংটা, যে আমাদের কোন একটা ফাংশনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে তো আমি জি অফ এক্স পাইলাম, তাহলে জি অফ এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এফ অফ এক্সটা আবার রিটার্ন পাবো, কারণ এই কথাটা তোমাকে তাই বলে এক্স্যাক্টলি, এবং সেটাই পাবো আমরা। ঠিক আছে, তো এই ব্যাপারটা, এই দুইটা বক্স তোমাকে, এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি বলো যে ভাই এটা কিভাবে আসছে, তুমি কিন্তু খুব সহজে করে ফেলতে পারো। দেখো তুমি এখান থেকে এই সাইড থেকে ডি আর এফ অফ এক্স রেখে দাও, এবং এইটাকে ওই পাশে দাও, তাহলে কি হয়, জি অফ এক্স ডিএক্স এটা হয়, তাই না? এখন ওই পাশে ইন্টিগ্রেশন নাও, ইন্টিগ্রেশন নিলে যেটা হবে ডি এফ অফ এক্স, এর পাশে ইন্টিগ্রেশন নিলে হবে যেটা জি অফ এক্স ডিএক্স। এর পরের লাইনটাই ঠিক এইটা, এক্স্যাক্টলি যেই লাইনটা আসতেছে, এর পরের লাইনটা আসবে আমাদের এইটা, যে জি অফ এক্স ডিএক্স সমান এফ অফ এক্স। তার মানে দেখো আমরা যেটা ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছিলাম, এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এফ অফ এক্স আমরা পেয়ে যাব। ওকে, তো দেখো যদি বুঝে থাকো, তাহলে আমরা সামনে আরো প্রসিড করতে পারি।
ওকে, তো যদি এটা বুঝে থাকো ভাই, অ্যাডমিশনের জন্য ক্লাসটা এক্স্যাক্টলি আমরা অ্যাডমিশনের জন্য করবো। এই যে দেখো অলরেডি আমি লিখে রাখছি যে আমরা কিন্তু অ্যাডমিশন শর্টকাট কীভাবে করে সেটা আমরা অবশ্যই শিখবো। ওকে, সো এইটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা আমাদের সাধারণ ডিসকাশনটা এই পর্যন্ত থাকবে। এখন আমরা আরেকটা ব্যাপার শিখবো, সেটা হচ্ছে গিয়ে সমাকলন ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এই সমাকলন ধ্রুবক ব্যাপারটা একটু শিখবো আর কি, একটু জানা দরকার সমাকলন ধ্রুবকটা কি। দেখো এখান থেকে তোমাকে আমি একটু বেসিক্যালি তোমাকে একটু আমি কনফিউজ করে দেবো আর কি, তোমাদের সবাইকে আমি একটু কনফিউজ করবো। এই লাইনটা একটু মনে রাখো যে আমি বক্স করে মুসলামও না যে জি অফ এক্স যেটা ছিল সেটাকে আমি ইন্টিগ্রেশন করে আমি এফ অফ এক্স পাইছি। আচ্ছা, একটা ব্যাপার কি জানো, একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি যদি এই লাইনটা কিভাবে লিখতাম, ডি ডি এক্স এফ অফ এক্স প্লাস ওয়ান, এটা আমি লিখছি। তো এরপরের লাইনটা আমরা কি লিখতে পারি, দেখো এরপরের লাইন আমরা যেটা লিখতে পারি সেটা আমাদের যে ডিডিএক্স ও ডিডিএক্স এফ অফ, এটাকে আমরা অন্তরীকরণের যে আমাদের লিনিয়ারিটি প্রপার্টি সেগুলো আমরা যেটা করতে পারি, ডিডিএক্স কে দুইটার সাথে আমি ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে কি হবে, সেটা হচ্ছে দেখো ডিডিএক্স এফ অফ এক্স, ওকে, প্লাস ডিডিএক্স ওয়ান ভাগ করে দিলাম আমি জাস্ট, এই যে ডিডিএক্স কে দুজনের সাথে দিয়ে দিলাম। এটা তো খুবই ব্যাপার, সিম্পল ব্যাপার। তো এমন থাকতো 2 3 প্লাস 1, তখন তুমি কি 2 এর সাথে 3 গুণ করতে না, বা 2 এর সাথে 1 গুণ করতে না, জি ভাই করতাম, তাহলে তো ওকে ঠিক আছে। এখন ব্যাপার খেয়াল করে দেখো, এই জায়গায় যেটা আসতেছে এই অংশটার দিকে একটু খেয়াল করো। ওয়ান কি কোনো চলক? চলক কিন্তু না। ওয়ান মানে একটা কনস্ট্যান্ট না, এবং মনে রাখবা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় জিরো। কেন জিরো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন? দেখো আমরা কিন্তু অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের সময় বলতেছিলাম যে কোনো কিছুর পরিবর্তনের হারকে আমি অন্তরীকরণ বলবো, কোনো কিছু পরিবর্তনের হারকে অন্তরীকরণ বলবো। এখন যেটা কনস্ট্যান্ট সেটা কি কোনো পরিবর্তন হচ্ছে? সেটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তার হারই বা কি পাবো আমি? তো তার অন্তরীকরণ জিরো। তো তুমি এখানে যেটা পাবা যে ডিডিএক্স এফ অফ এক্স, এটা পাবা তুমি, কারণ এটা তো মানটা জিরো হয়ে যাবে, এই মানটা জিরো হয়ে যাবে। ওকে, এখন ব্যাপারটা খেয়াল করে দেখো, তাহলে আমার এই জিনিসটা যে কথা এইটা একই কথা। আর দেখো তো এই যে আমার ডিডিএক্স এফ অফ এক্স, এখান থেকে কিন্তু অলরেডি আমি এই ব্যাপারটা পাইছিলাম, এই ব্যাপারটা পাই নাই আমি। এটা সমান দেখো, এটা সমান কিন্তু আমরা এটা লিখতে পারতেছিলাম যে জি অফ এক্স ডিএক্স, এটা লিখতে পারতেছিলাম না? একটু আগে আমরা দেখাই আসছি যে এফ অফ এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তখন জি অফ এক্স পাবো, ওই জি অফ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা এফ অফ এক্সটা পাবো, রাইট? এখন ব্যাপারটা খেয়াল করো তো, এই জায়গায় কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট চলে আসছে যে এফ অফ এক্স এইটাকেও জি অফ এক্স পাচ্ছি, আবার এফ অফ এক্স প্লাস ওয়ান। আলটিমেটলি তো আমি আসছিলাম এখান থেকে, তাই না? এখান থেকে আসছিলাম না এফ অফ এক্স প্লাস ওয়ান, তখন আমি আলটিমেটলি কোথায় আসলাম? এফ অফ এক্স প্লাস ওয়ান থেকে জি অফ এক্স আসলাম আমি। কোনটা রাইট? এখানে একটা কনফিউশন ক্রিয়েট হবে। কনফিউশনটা একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা উদাহরণ দেখো তুমি, যে তোমাকে ধরো আমি একটা অন্তরীকরণ করতে দিলাম যে ডিডিএক্স এক্স কিউব, এটা তোমাকে আমি একটা করতে দিলাম। সো এইটার ডিফারেন্সিয়েশন হয়তো সবাই পারো, যারা পারো না খেয়াল করে দেখো, যারা পারো না তাদের জন্য এই কোর্সটা করবা। এই যে পাওয়ারটা থাকবে, পাওয়ারকে টেনে সামনে নিয়ে চলে আসবা, তাহলে টেনে সামনে নিয়ে চলে আসো, তাহলে কি 3 নিয়ে আসলাম। এরপর যে পুরো পাওয়ারকে আমি 1 কমাই দেবো, 1 কমাই দাও, তাহলে 1 কমাই দিলে কি হবে? 3x স্কোয়ার, ঠিক আছে? ওকে ভাই ঠিক আছে। এখন আমরা সেম আরেকটা কাজ করবো যে ডিডিএক্স এক্স কিউব প্লাস 2, এটা করবো আমি। ওকে, ডিডিএক্স এক্স কিউব প্লাস 2 যদি করি তাহলে যেটা পাবো দেখো, ডিডিএক্স অফ এক্স কিউবকে যদি আমি ডিফারেন্সিয়েশন করলে পাবো 3x স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ 2 কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়? 0, তাহলে 0। এই ব্যাপারটা থাকলো, ব্যাপারটা কিন্তু আমার এখানেই প্যাচটা বেঁধে গেছে। প্যাচটা কিভাবে বাঁধলো দেখো, আমার যে কথাটা ছিল আমি যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যে অ্যান্সারটা পাবো, এই ফাংশনটাকে এইটাকে ইন্টিগ্রেশন করে আমি আবার সেটাই পাবো। এখন তুমি খেয়াল করো তো, 3x স্কোয়ারের ইন্টিগ্রেশন করে তুমি কি পাবা? এক্স কিউব পাবা, যেভাবে পাবো। আচ্ছা, তাহলে এই 3x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করে কি পাবা? এই এক্স কিউব প্লাস 2 পাইতে হবে না তোমাকে? বা যদি এখানে এক্স কিউব প্লাস 1 থাকতো, বা প্লাস 5 থাকতো, বা প্লাস 6 থাকতো, তখনও তো আমার এই অ্যান্সার কিন্তু এই 3x স্কোয়ারে আসতো, মানে এই কনস্ট্যান্ট কিন্তু আমার এই 3x স্কোয়ারে কোনো প্রভাব ফেলতো না, কারণ সেটাকে ডিফারেন্সিয়েশন করলে তো 0ই আসতো আলটিমেটলি পরে আমার। তো আমার সবসময় 3x স্কোয়ার আসতো, বাট আমার তো এটাকে ইন্টিগ্রেশন করে কি পাইতে হবে? যে আমার এক্স কিউব প্লাস 2 পাইতে হবে, বা এক্স কিউব প্লাস 1 পাইতে হবে, বা এক্স কিউব প্লাস 5 পাইতে হবে, বা এক্স কিউব প্লাস 6 পাইতে হবে। দ্যাটস ওয়াই আমরা ইন্টিগ্রেশনে সবসময় যে কাজটা করব, আমাদের এটাও রাইট এটাও রাইট, দুইটাই রাইট। আমরা যেটা সেফ জোনে থাকার জন্য যে কাজটা করবো আমরা ইন্টিগ্রেশনে সবসময়, যে কোনো একটা ফাংশনে যখন আমি ইন্টিগ্রেশন করবো, ধরো জি অফ এক্স ডিএক্স,
এই ফাংশনটা যখন আমি ইন্টিগ্রেশন করব, আমি যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারের সাথে সবসময় একটা ধ্রুবক, দেখো এগুলো সবই কিন্তু একটা কনস্ট্যান্ট, সবই কি একটা কনস্ট্যান্ট। তো সেই কনস্ট্যান্ট আমরা ইউজ করে একটা কনস্ট্যান্ট আমরা দিয়ে দিব যে প্লাস সি, এই সিকেই আমরা বলতেছি সমাকলন ধ্রুবক। সো কেন সি আমরা ইউজ করতেছি ব্যাপারটা ক্লিয়ার। এবং এটা আমাকে তুমি ভুলে যাও, নিজের নাম ভুলে যাও, বাট কোনো একটা ইন্টিগ্রেশনের শেষে মানে আওতি আবেগী হয়ে এটা আমার অ্যান্সার হয়ে গেছে ওখানে আমি অ্যান্সার লিখে ফেলবো, ব্যাপারটা কিন্তু এমন না। তোমাকে সম্পূর্ণটা অ্যান্সার এই লিখে সি না লেখা পর্যন্ত কিন্তু তোমার অ্যান্সারটা সম্পূর্ণ হবে না। তো তোমাকে অবশ্যই সম্পূর্ণ অ্যান্সারটা লিখতে হবে। তো এইটা ছিল মূলত আমাদের যে সমাকলন যে ধ্রুবকের ব্যাপারটা সি। সো সি কিন্তু আমার চলে আসছে, এবং সি কি আমাদের, সি আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হতে পারছো কিনা, আমাকে বলো, হ্যাঁ আমাকে একটু কমেন্টে বলো যে ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তোমরা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু বলো, যে জি ভাই ক্লিয়ার হয়েছি বা ক্লিয়ার না সেটা বলো। ওকে, তোমরা ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলো। ক্লিয়ার বলতেছে, ওকে ভেরি গুড, সো ক্লিয়ার। তো সমাকলন যদি কনস্ট্যান্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা মোটামুটি আমাদের সেগমেন্ট 2 মেন আমাদের আজকের সেগমেন্টটা, সেই সেগমেন্টে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশনের তো আর একটা ক্লাসে সম্পূর্ণ ইন্টিগ্রেশন পসিবল না 1.5 ঘন্টা বা 2 ঘন্টায়। আমাদের ইন্টিগ্রেশনে 10.1 থেকে 10.7 পর্যন্ত বা বই বেঁধে 10.6 পর্যন্ত আমাদের অসংখ্য টাইপের অঙ্ক আছে। এর ভিতর অ্যাডমিশন টেস্টে যেটা হয়, অ্যাডমিশন টেস্টের কথাটা আমি একটু আগে বলি, সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টে বুয়েটে তোমার ইন্টিগ্রেশন থেকে 2টা কোশ্চেন হবে ধরে রাখতে পারো আর কি। তো এর ভিতর একটা কোশ্চেন যেটা তোমার হবে ইন্টিগ্রেশনে, তার ভিতর একটা হচ্ছে ওই 10.1 থেকে 10.6, যেটা হচ্ছে বিভিন্ন টাইপের ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো আছে সেখান থেকে তোমার কোশ্চেন হবে একটা। এবং 10.7 যেটাকে মূলত আমরা বলে থাকি এরিয়া ইন্টিগ্রেশন বা ক্ষেত্রফল নির্ণয়, সেখান থেকে একটা কোশ্চেন হবে। কথাটা বুঝো কিন্তু, যে তোমার 10.1 থেকে 10.6 এই অংশটা থেকে একটা কোশ্চেন হবে, এবং 10.7 এখান থেকে আমাদের একটা কোশ্চেন হবে। তো এটা তো আমাদের আমরা কি করব, আমরা আজকের ক্লাসে এই অংশটা পড়বো যে একটা চ্যাপ্টার পড়লে যদি আমাদের একটা 10 মার্কের কোশ্চেন পসিবল হয়ে যায়। সো আমরা অবশ্যই এই ব্যাপারটা একটু দেখবো, এবং যেহেতু আজকে অ্যাডমিশনে অনেক স্টুডেন্ট থাকবে এই সময়, সো আমরা অ্যাডমিশনকে ফোকাস করে এইটাই করবো। এবং তোমাদের যারা বোর্ড পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের বোর্ড পরীক্ষা এই চ্যাপ্টারটা থেকে তোমার সিকিউ একটা থাকবে, ঠিক আছে। বা সিকিউ যদি পুরোটা না থাকে, হয়তো বা 8 মার্কস থাকবে, 2 মার্কস অন্য একটা কোশ্চেন, হয়তো বা 10.1 থেকে 10.6 এর কোনো একটা অংশ থেকে 2 মার্কসের ছোট একটা ইন্টিগ্রেশন তোমাকে দিয়ে দিবে আর কি। বাট মূলত 8 মার্ক কিন্তু তুমি এই চ্যাপ্টারটা থেকে পেয়ে যাচ্ছ আর কি। সো আমরা বেসিক্যালি, এবং এই যে এরিয়া ইন্টিগ্রাল, সেটা হচ্ছে আমরা যে ইন্টিগ্রেশনটা করি, সেই ইন্টিগ্রেশনের একটা প্রয়োগ হচ্ছে কি আমাদের এরিয়া ইন্টিগ্রাল, বুঝতে পারছো। তো সেই এরিয়া ইন্টিগ্রালটাই আমরা আজকে করব। তো এরিয়া ইন্টিগ্রাল মানে কি, এরিয়া ইন্টিগ্রাল মানে আমাদের ক্ষেত্রফল। আমাদের দেখো এরিয়া, আমাদের এখন আমরা মূলত ভাস্ট যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এরিয়া ইন্টিগ্রাল। ওকে, এরিয়া ইন্টিগ্রালে দেখো যে ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। ক্ষেত্রফলটাতে নির্ণয়, কার ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এখানে এরিয়া ইন্টিগ্রাল মানে ক্ষেত্রফল, তাই না। এখন কার ক্ষেত্রফল তুমি নির্ণয় করবা, তোমাকে একটা কোনো কিছু ক্ষেত্রফল তোমাকে বের করতে বলবে। তো কার ক্ষেত্রফল বের করতে বলবে, দেখো যে কোনো কার্ভের আন্ডারে তোমাকে একটা ক্ষেত্রফল বের করতে হবে। ব্যাপারটা কেমন, যেমন দেখো যে এই যদি একটা তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, তুমি একটা গ্রাফ আঁকো, এই যে একটা গ্রাফ আঁকলা, তোমাকে দুইটা পয়েন্ট আমি বলে দিচ্ছি যে এক্স সমান সমান এ, আর একটা পয়েন্ট আমি তোমাকে বলে দিলাম এক্স সমান সমান বি। এই দুইটা পয়েন্ট, এই যে এক্স সমান সমান এ কথাটার মানে কি জানো, এক্স সমান সমান এ, এইটা কিন্তু আমার ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। সো ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আঁকো তুমি এখানে। আবার এক্স সমান সমান যে 20, তার তুমি একটা সরলরেখা তুমি আঁকো, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকো। দেখো তো এই যে গ্রাফ আর এই যে অক্ষ, এই দুইটা মিলে তুমি একটা ক্ষেত্র পাচ্ছ না। দেখো তো এই একটা ক্ষেত্র পাচ্ছ না, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলবে। এই ক্ষেত্রে ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলবে। এখন এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, ক্ষেত্রফলটা আমরা যেভাবে বের করব ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করব। এবং সোজা কথা যদি এই ক্ষেত্রফল আমরা বের করতে যাই, দেখো আমরা যে কাজটা করব এইটুকু তুমি যদি বুঝে থাকো, পুরো চ্যাপ্টারটা তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে। দেখো আমাকে যে ক্ষেত্রফল বের করতে বলছে, সেটা থেকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। ভাই আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। সো
আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ক্ষেত্রফল বের করবো। এটাকে আমরা বলি লোয়ার লিমিট, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা লোয়ার লিমিট। এটা আমাদের লোয়ার লিমিট, লোয়ার লিমিট, এবং এইটা আমাদের আপার লিমিট। এটা কি আমাদের আপার লিমিট। ওকে, তো একটা আমাদের লোয়ার লিমিট এবং একটা আমাদের আপার লিমিট। এর থেকে বিতে তোমাকে যে পয়েন্ট তোমাকে দিয়ে দিবে, তুমি ওই পয়েন্ট থেকে সামনের পয়েন্টে তুমি ইন্টিগ্রেশন করবা, তাহলে তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। এখন কার আমি ইন্টিগ্রেশন বের করব, মনে রাখবা, মনে রাখবা যে কার দেখো যে এক্স বা না এক্স এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করবো নাকি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, এমন একটা ব্যাপার আসতেছে। এবং এই যে এটার একটা ফাংশন তোমাকে দেওয়া থাকবে যে এফ অফ এক্স। মনে রাখবা সবসময় এই কথাটা, সবসময় জন্য মনে রাখবা, যে অক্ষের সাপেক্ষে, যে অক্ষের সাপেক্ষে, যে অক্ষের সাপেক্ষে এরিয়া তৈরি হবে, এরিয়া তৈরি হবে, তার সাপেক্ষে ক্ষেত্রফল, তার সাপেক্ষে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। মনে রাখো কিন্তু এই কথাটা সবসময় জন্য মনে রাখবা, যে অক্ষের সাপেক্ষে এরিয়া তৈরি হবে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন। তুমি আমাকে বলো যে এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে কার সাথে তৈরি হয়েছে, এটা এক্স অক্ষের সাথে তৈরি হয়েছে। তো আমি যে ইন্টিগ্রেশনটা করব কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, অবশ্যই আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে দেখো এফ অফ এক্স, দ্যাট মিনস আমাকে একটা এক্স এর ফাংশন লিখতে হবে এবং তারপরে ডিএক্স লিখতে হবে। এই যে এই অংশটুকুর যে ক্ষেত্রফল বের করা, এই কথাটার যে সিগনিফিকেন্ট যে মিনিংটা, এই কথাটার সিগনিফিকেন্ট মিনিং এইটাই যে আমি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতেছি। সেটা আমি কত থেকে কত, এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি ক্ষেত্রফল বের করব, কোন ফাংশনটার, এফ অফ এক্স ফাংশনটার বের করব, এবং কোন অক্ষের সাপেক্ষে বা কার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব, যে অক্ষের সাপেক্ষে আমার এরিয়া তৈরি হবে তার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। এখন আমার এরিয়া তৈরি হচ্ছে কার সাপেক্ষে, বা এক্স অক্ষের সাপেক্ষে, তো আমি ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করব। সিমিলারলি এখানে একটা ব্যাপার যদি আমি তোমাদের একটু বলি, যে আমার যদি এই কার্ভটাই যদি আমার এমন হইতো, এখন দেখো এই সেম কার্ভটা যদি এখন এমন হইতো, আমি তোমাকে বলে দিলাম যে ওয়াই সমান সমান এ এবং ওয়াই সমান সমান বি, দুইটা পয়েন্ট। তো তোমার কাছে মনে রাখবে, তোমাকে যে পয়েন্ট তোমাকে বলে দিবে, তুমি ওই পয়েন্ট থেকে এই ফাংশনের যে গ্রাফটা থাকবে তারপর একটা লম্ব টেনে ফেলবা। তুমি যখন লম্ব টেনে ফেলতেছো, দেখো তুমি একটা গ্রাফ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এই যে সুন্দর একটা আমি একটা গ্রাফ এবং একটা যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা আমি পেয়ে যাচ্ছি। এখন আমাকে বলো তো, এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা কি এক্স অক্ষের সাথে তৈরি হয়েছে নাকি ওয়াই অক্ষের সাথে তৈরি হয়েছে? ওয়াই অক্ষের সাথে তৈরি হয়েছে। তাহলে আমি যে এখন ইন্টিগ্রেশনটা করব, সেটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? অবশ্যই ডি ওয়াই এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। এবং এই যে ফাংশন আমাকে অবশ্যই এফ অফ ওয়াই একটা ফাংশন দেওয়া থাকবে এবং আমরা এখানে এফ অফ ওয়াই লিখে দেবো। তো এফ অফ ওয়াই ডি ওয়াই। সো দেখো আমাদের টাইপ ওয়ানে যেটা গেছে সেটা আমাদের এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল তৈরি করতে পারে। আমাকে বলতে পারে হচ্ছে গিয়ে তোমার কি, দেখো আমাকে ওয়াই এর সাথে আমাকে ক্ষেত্রফল তৈরি করতে বলে। সো যেটাই বলুক এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করবো। আমার এখন এইটা সমাধান কিভাবে করব সেটা আমি তোমাকে দেখাচ্ছি। সমাধানে তোমাকে টেনশন করতে হবে না, সমাধান তোমরা সবাই পারবা। এখানে এমন কোনো আহামরি ইন্টিগ্রেশন তোমাকে দিবে না যেটা তুমি সমাধান তুমি করতে পারবা না। সমাধান তুমি করতে পারবা, বাট তোমাকে খেয়াল রাখতে হবে যে ওই ব্যাপারটা এই ব্যাপারটা আমি ধরতে পারতেছি কিনা, যে আমি ক্ষেত্রফল যে তৈরি করব কোন অংশ থেকে কতটুকু কার সাপেক্ষে আমি নিব সেইটা আমি তৈরি করতে পারতেছি কিনা, তাহলে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই দুইটা ব্যাপার যে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে যে ক্ষেত্রফলটা, সেটা তুমি নিজ দায়িত্বে লিখতে পারবা কিনা এবার আমাকে একটু কমেন্টে জানাও, তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি আর কি। ওকে, হ্যাঁ, সো অনেকে কিন্তু অলরেডি কমেন্ট করে ফেলছে। ওকে, ভেরি গুড। এরপরে দেখো আমরা পরবর্তী অংশটা একটু আগাই আমরা একটু কঠিন কিছু গ্রাফ আমরা দেখবো আর কি। আরেকটু কিছু গ্রাফ আমরা দেখবো। ওয়াই সমান সমান এক্স স্কোয়ারের গ্রাফটা কেমন হয় বলো তো? ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এটা অবশ্যই আমাদের একটা প্যারাবোলা হবে। তো এবং গ্রাফটা দেখতে যেমন হবে, দেখো এই টাইপের একটা গ্রাফ হবে ওয়াই সমান এক্স স্কোয়ার। তোমরা যারা কোনিক্স পড়ছো, কোনিক্স থেকে এতটুকু শিওর যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ারের গ্রাফটা এমন হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা ওয়াই সমান সমান এক্স স্কোয়ারের গ্রাফ। দেখো ওয়াই সমান সমান এক্স স্কোয়ারের গ্রাফ। তো তোমাকে আমি একটা পয়েন্ট বলে দিচ্ছি যে এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান ধরো 6। তোমাকে বললাম যে 1 থেকে 6 এই পয়েন্টের দ্বারা, যে x সমান সমান 1 এবং x সমান সমান 6, এই দুইটা পয়েন্ট দ্বারা এই যে y সমান সমান এক্স স্কোয়ার, এই গ্রাফের ক্ষেত্রফল কত? সো আমরা কি বলছিলাম, আমরা যে কাজটা করব, আমাকে যে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্ট থেকে আমি একটা লম্ব টেনে ফেলবো। তাহলে একটা লম্ব টেনে ফেলো। এই যে দেখো এই পয়েন্ট থেকে একটা লম্ব টেনে ফেলছি, এই পয়েন্ট থেকে আমি একটা লম্ব টেনে ফেলছি। দেখো আমার কিন্তু একটা এরিয়া তৈরি হয়ে গেছে। এই যে দেখো আমার একটা এরিয়া সুন্দর আমরা মার্ক করে দিই। এই মার্ক করা কিন্তু আমাদের একটা এরিয়া কিন্তু তৈরি হয়ে গেল।
এরিয়া তৈরি হয়েছে না? হ্যাঁ ভাই, এরিয়া তৈরি হয়ে গেছে। এখন এই যে এরিয়া যেটা তৈরি হইলো, এই এরিয়ার ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলতেছে। তো আমি কিভাবে বের করবো দেখো, আমাদের মনে করে দেখো যে আমরা প্রথমে একটা ইন্টিগ্রেশন সাইন দিব, তারপর আমি যেটা দেখবো যে আমাকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আমাকে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে বলতেছে। আমাকে 1 থেকে 6 পয়েন্ট আমাকে ইন্টিগ্রেশন বের করতে বলতেছে। দ্যাট মিনস আমার এখানে হবে 1, উপরে হবে 6। এরপরে আমি যে ফাংশনটা আমাকে দেওয়া ছিল সেটা লিখবো। আমাকে দেওয়া হচ্ছে কি y সমান সমান x স্কোয়ার, তো অবশ্যই আমরা x স্কোয়ার লিখে দিব। এরপরে আমরা dx লিখবো নাকি dy লিখবো, তোমরাই বলো। এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে সেটা কি x অক্ষের সাপেক্ষে তৈরি হয়েছে নাকি y অক্ষের সাপেক্ষে তৈরি হয়েছে? বা x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল তৈরি হয়েছে। তো x অক্ষের সাপেক্ষে যখন ক্ষেত্রফলটা তৈরি হবে তখন আমরা সেটা অবশ্যই কি লিখে দিব, dx লিখে দিব। এখন ভাই এটা সলভ করলে আমার এই অংশটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবং আমাদের টাইপ 1 এর যে ম্যাথটা সেটা আমরা এটাই করবো, এবং এইটা কিন্তু আর কোনো ব্যাপারই না। আমি দেখো সমাধান করে দিই তোমাকে। দেখো আমাদের 1 থেকে 6 থাকবে। এখন এই x স্কোয়ার dx এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে ভাই? x স্কোয়ারকে dx করলে ইন্টিগ্রেশন কিচ্ছু হবে না। দেখো x লিখবা, পাওয়ার দেওয়া ছিল তার থেকে 1 বাড়াই দিবা, তাহলে বাড়াই দিলে কত হবে? 3। যেই 3 যা উপরে লিখবা নিচে তাদের ভাগ করে দিবা, তোমার শেষ, ইন্টিগ্রেশন করা শেষ। এরপরে যেটা হবে 1 6। তাহলে ইন্টিগ্রেশন কিভাবে করলাম দেখো, যে আমার এখানে যে পাওয়ারটা থাকবে সে পাশে আমি কি করব, 1 যোগ করে দিব, এবং উপরে যে সংখ্যাটা হবে আমি তখন যোগ করার ফলে যে অ্যান্সারটা হবে নিচে আমি সেই সংখ্যাটা আমি ভাগ করে দিব। ব্যাপারটাই যেমন যে x টু দি পাওয়ার n dx, তো এটার ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n+1 ভাগ n+1। সো এই সূত্রের মাধ্যমে আমি ইন্টিগ্রেশনটা কিন্তু করে ফেলছি। বা তুমি এইভাবে মনে রাখো, এত সূত্র না মনে রেখে, যে আমার যে সংখ্যাটা থাকবে সেটা আমি কি করবো, 1 যোগ করে দেবো, এবং উপরে যে সংখ্যাটা যোগ করার ফলে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা আমি নিচে কি করে দেবো, ভাগ করে দেবো। এখন আমাকে যে কাজটা করতে হয়, যে লিমিটগুলো বসাই দিতে হয়। লিমিটগুলো বসানো মানে কি? লিমিটগুলো বসানো মানে x এর জায়গায় যে 6 1 এগুলো বসাই দিতে হবে। তো খেয়াল করে দেখো যে আমি 1/3 কে বাইরে নিয়ে চলে আসতে পারি, আর x³ এখানে থাকবে, এখানে হচ্ছে 6 আর 1। সো তোমাকে যে কাজটা প্রথমে করতে হবে, প্রথমে সবসময় আপার লিমিট, দেখো আমাদের এটা কিন্তু আপার লিমিট, এটা কি আমাদের লোয়ার লিমিট। প্রথমে আপার লিমিটটা বসাই দিবা, সেটা থেকে 6³ মাইনাস, দেখো প্রথমে আপার লিমিট আবার কি হবে, একটা মাইনাস, তারপরে এসে আবার কি লোয়ার লিমিট বসাবা। লোয়ার লিমিট কত? 1, তো 1³ সো এইটাই আমাদের অ্যান্সার। 6³ মানে হয় 216, এক বাদ দিলে হবে 215, তাহলে 215 ভাগ 3। তো আমার মনে হয় এটা কত হচ্ছে, 3 7 71 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার আর কি। তো 71 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। তো এই যে দেখো এই অংশগুলোর ক্ষেত্রফল কিন্তু আমাদের 71 পয়েন্ট সামথিং আমরা ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলছি। এবং এই যে ইন্টিগ্রেশনের যে প্রয়োগটা না, এইটাই কিন্তু ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন যে করতেছি, কেন ইন্টিগ্রেশন করতেছি, এই দেখো আমাদের এই অংশগুলোর ক্ষেত্রফল কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারতেছি। তো এইটাই কিন্তু আমাদের যে এরিয়া ইন্টিগ্রালের যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো আরো অনেক বিশদভাবে আমরা শিখবো। এই অংশগুলো কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষায় বলো, তুমি পরীক্ষায় আসবে। ওকে, হ্যাঁ 71 পয়েন্ট, হ্যাঁ। সো অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো। এরপরে আরেকটা টাইপের আমরা একটু গ্রাফ দেখবো, যে গ্রাফটা একটু একটু না মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। ওকে, সো দেখো পরবর্তী আমাদের যে গ্রাফটা আমাদের থাকবে সেটা হচ্ছে কি, এখন তোমাকে ধরো দুইটা ফাংশন আমি দিয়ে দিলাম, তোমাকে আমি দুইটা ফাংশন দিয়ে দিচ্ছি। এর ভিতর একটা ফাংশন f(x), ধরো এই একটা ফাংশন, এটা হচ্ছে আমাদের f(x), আর একটা ফাংশন তোমাকে দেওয়া আছে সেটা g(x), এই যে g(x), দুইটা ফাংশন আমি তোমাকে দিয়ে দিলাম। তোমাকে ওই যে আগের পারের থেকে পয়েন্ট আমি বললাম যে a পয়েন্ট, x সমান a পয়েন্ট, আর একটা x সমান b পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ভিতর তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে, এবং কতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো দেখো আমাদের কথা কি ছিল, যতটুকু যে পয়েন্টটা আমাকে জানা থাকবে ওই পয়েন্ট থেকে আমি কি করবো, একটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকায় ফেলো, তুমি একটা লম্ব আঁকাও, এই যে এ পয়েন্ট থেকে একটা লম্ব আঁকো, এ পয়েন্ট থেকে একটা লম্ব আঁকো। এখন তোমার থেকে আমি যে ক্ষেত্রফলটা চাচ্ছি সেটা, এই অংশটুকুর ক্ষেত্রফল আমি তোমার থেকে চাচ্ছি, এই অংশটুকুর ক্ষেত্রফল আমি তোমার থেকে চাচ্ছি, যে এই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে, তো সেটা কিভাবে বের করবো দেখো। তো এই যে এখানে আমার ফাংশন করা ছিল, আমার ফাংশন ছিল দুইটা, একটা f(x) ফাংশন ছিল আর একটা g(x) ফাংশন ছিল। তো এই দুইটা ফাংশনকে আমি একটু নিচে আঁকতেছি আবার, যে এই ছিল আমাদের f(x) ফাংশনটা, এই ছিল আমাদের g(x) ফাংশনটা, তাই না? এবং আমাদের এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, এই 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 তো এই যে ব্যাপারটা কিন্তু এখানে এমন ছিল যে এখানে x সমান a, এটা আমাদের x সমান b, এখানে আমার সেই x সমান a, এখানে আমাদের x সমান b, এটা ছিল আমাদের g(x) ফাংশন, এটা ছিল আমাদের f(x) ফাংশন। এই ব্যাপারটাকে আমি দুটো আলাদা গ্রাফে দেখাইলাম আর কি তোমাদের সুবিধার জন্য। এখন তুমি চিন্তা করো, আমার কিন্তু যখন আমি এই অংশটার ক্ষেত্রফল বের করবো, দেখো এই অংশটার ক্ষেত্রফলটা যদি আমি বের করি তাহলে কিভাবে বের করবো, আমরা ক্ষেত্রফলটা এভাবে বের করতে পারবো যে আমাকে a থেকে b পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, f(x) ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে, এবং যেহেতু এটা এই যে ক্ষেত্রফলটা দেখো এও কিন্তু পুরো একটা ক্ষেত্রফল তৈরি করছে, কার সাথে, x অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করছে। সো f(x)
আমরা অবশ্যই ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো হ্যাঁ, ডিএক্স এর সাথে ইন্টিগ্রেশন করে ফেলছি, ভালো কথা। এখন এই অংশটার ক্ষেত্রফল কি সেম ভাবে বের করতে পারবো না? কি হবে আমাদের ওই এ থেকে বি পর্যন্তই আমাদের হবে, এ থেকে বি পর্যন্ত আমাদের হবে, বাট এবার হবে কি জি অফ এক্স ডিএক্স, যেহেতু আমাদের এই এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করছে। এই দুইটা কেন বের করলাম দেখো, আমি যখন এই এফ অফ এক্স ফাংশন যেটা ছিল আমার, এই যে এফ অফ এক্স যে ফাংশনটা ছিল, এই এফ অফ এক্স যে ফাংশনটা ছিল, এইটাকে যখন আমি এই লম্ব এঁকে, দেখো এই লম্ব এঁকে যখন পুরাটার এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত ক্ষেত্রফল বের করছিলাম, মানে যে এইটা অ্যাকচুয়ালি কতটুকুর ক্ষেত্রফল জানো? এই যে এই চিত্রের এই পুরা অংশটার ক্ষেত্রফল, এই পুরো অংশ যেটা এইটুকু এবং এইটুকু, এই অংশ এবং এই অংশ পুরোটার ক্ষেত্রফল হচ্ছে কি এইটা। আমার কি দেখো পুরোটার ক্ষেত্রফল আমার লাগবে, আমার কিন্তু পুরো ক্ষেত্রফলটা আমার দরকার নাই। আমার রিকোয়ার্ড কোনটা? আমার রিকোয়ার্ড এই অংশটুকুর ক্ষেত্রফল আমার রিকোয়ার্ড। তো তাহলে সেটার জন্য আমার কি করতে হবে দেখো, জি অফ এক্স, এই জি অফ এক্স যে ফাংশনটা ছিল তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, মানে এই অংশটুকু করি আমি, তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেটা কোন ক্ষেত্রফলটুকু পাবো? এই যে নিচের এই অংশটুকুর ক্ষেত্রফলটা পাবো আমি, এই ক্ষেত্রফলটা আমি পাবো। দেখো এই ক্ষেত্রফলটা কিন্তু আমি এই অংশ মানে কি আমার এই কালার করা সেই ক্ষেত্রফলটা আমি পাবো। বাট আমার কি রিকোয়ার্ড? এটাও কি আমার রিকোয়ার্ড? ভাই পুরোটা আমার রিকোয়ার্ড? আমার কিন্তু পুরোটাও রিকোয়ার্ড না। আমার রিকোয়ার্ড হচ্ছে কি যে ব্লু কালারের যে অংশটুকু, এই যে পর্শনটুকু, এইটা আমার রিকোয়ার্ড, যে এই অংশটুকু ব্লু কালার পর্শনটুকুর ক্ষেত্রফল কত হবে। সেটা কিভাবে বের করতে পারি? খুবই সিম্পল ব্যাপার। দেখো তুমি যদি পুরো ক্ষেত্রফল কোনটা? এইটা, সেখান থেকে তুমি যদি নিচে যে কালো পর্শনের ক্ষেত্রফলটুকু তুমি বাদ দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত যে ক্ষেত্রফলটা আছে সেটা তুমি পেয়ে যাচ্ছ, বা তোমাকে যেটা বের করতে বলতেছিলাম আমি, সেই অংশের ক্ষেত্রফল তুমি বের করে ফেলতে পারতেছো। তো দেখো আমরা কিন্তু অলরেডি চারটে, তার মানে এই দুইটা গ্রাফ থেকে যদি আমাকে কোন একটা পার্টিকুলার কোন অংশের ক্ষেত্রফল বের করতে পারে, তাহলেও কিন্তু আমরা পারবো। যে আমাকে দেখতে হবে যে কোন গ্রাফ দ্বারা কতটুকু ক্ষেত্রফল তৈরি হচ্ছে, সেই ব্যাপারগুলো আমাকে ভালোভাবে বুঝতে হবে। এবং আমি যোগ করলে আমার কাঙ্ক্ষিত ক্ষেত্রফল তৈরি হবে, নাকি বিয়োগ করলে ক্ষেত্রফল তৈরি হবে, নাকি গুণ করলে তৈরি হবে, সেই ব্যাপারটা কিন্তু আমাকে ধরতে হবে। আশা করি তুমি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকো, তোমার এই পুরো এরিয়া ইন্টিগ্রাল তোমার লাইফে কোনোদিন আর প্রবলেম হবে না আর কি। ঠিক আছে, তুমি নিজ দায়িত্ব খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। ওকে, সি দিতে হবে, তবে লিমিট দেওয়াতে হবে। একবারে লাস্ট লাইনে লিখবো। ওকে, অর্নিম বলতেছে কথা হচ্ছে কি তুমি ঠিক যে লাইনে ইন্টিগ্রেশন করতেছো তার পরের লাইনে এসে তুমি সি লিখবা আর কি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে স্বপ্নবাজ কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছে আমাদের। ওকে, ভেরি গুড। সো এই ব্যাপারটাও আশা করি ক্লিয়ার। সো এই ব্যাপার যদি ক্লিয়ার থাকো তাহলে চলো আমরা এখন ম্যাথ করব। এবং এখানে যে ক্ষেত্রফল এর যে ম্যাথগুলো থাকবে, সেখানে তোমাদের মূলত তিনটা টাইপের ম্যাথ থাকবে। তার ভিতরে আমাদের টাইপ 1, আমাদের টাইপ 1 এ যেটা বলবে সেটা হচ্ছে যে কোনো একটি বা উভয় অক্ষের সাপেক্ষে, দেখো আমাদের টাইপ 1 যে কোনো একটি বা উভয় অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল, যে কোনো একটি বা উভয় বলতে পারে, উভয় অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল, উভয় অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল। ওকে, সো যে কোনো একটি বা উভয় অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল ব্যাপারটা কি? দেখো প্রথম যে আমাদের কোশ্চেনটা y সমান x, ওকে দেখো আমাদের প্রথম যে 1 নম্বর যে কোশ্চেনটা লিখে নাও, y সমান x স্কয়ার। ওকে, x অক্ষ এবং x সমান 2 আর হচ্ছে কি x সমান 6, এটা অলরেডি আমরা একটু আগে করে আসছি। x সমান 6 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের এরিয়া কত। সো এই যে সুন্দর একটা কোশ্চেন। দেখো আমাদের প্রথমে যে কোশ্চেনটা আমাদের 1 নম্বর টাইপের যে প্রথম যে কোশ্চেনটা বলছে, y সমান x স্কয়ার, x অক্ষ এবং x সমান 2 এবং x সমান 6 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো আমাকে এই অঙ্ক প্রথমে যে কাজটা করতে হবে, একটা সুন্দর একটা গ্রাফ আঁকাই ফেলতে হবে। তো চলো আমরা একটা গ্রাফ আঁকাই ফেলি, যে এই আমাদের x অক্ষ, এই আমাদের y অক্ষ, একটা গ্রাফ আমরা আঁকাই ফেলছি, জি ভাই আঁকাই ফেলছেন। এরপরে y সমান x স্কয়ারের গ্রাফটা কেমন হবে ভাই, তোমাকে এই গ্রাফগুলো সেটা ফাংশনে শিখো, বা এই যে বিভিন্ন প্যারাবোলার যে গ্রাফগুলো আছে, উপবৃত্তের যে গ্রাফগুলো আছে, সেই অংশটা তোমাকে কোনিক্স থেকে শিখতে হবে। এটা তোমাকে শিখতেই হবে, তাছাড়া তোমার ইন্টিগ্রেশন এই ব্যাপারগুলো করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। তো আমি মোটামুটি বলেছি যে এটা আমাদের একটা কোনিক্সের সমীকরণ। সো এই যে আমাদের একটা পরাবৃত্ত প্যারাবোলা, এই টাইপের একটা গ্রাফ আমাদের হবে। ওকে, এই টাইপের একটা গ্রাফ আমাদের
এই যে মোটামুটি এই টাইপের একটা গ্রাফ আমাদের হইলো আর কি, ঠিক আছে। এখন আমাকে বলছে দেখো কোন কোন বিন্দু থেকে আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। ধরো x = 2, এই যে x = 2 আর একটা হচ্ছে x = 6, এই যে এই দুইটা অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। সো আমাদের কাজ জানো কি ছিল? আমাদের কাজ ছিল যে আমরা যে পয়েন্ট জানি সেই পয়েন্টে একটা লম্ব টেনে ফেলবো, সেই পয়েন্টে আমরা একটা লম্ব টেনে ফেলবো। যেভাবে লম্ব টেনে ফেলছি দেখো লম্ব টানা ফেলে আমাদের কিন্তু একটা ক্ষেত্রফল তৈরি হয়ে গেছে, এই যে একটা কিন্তু আমাদের একটা অংশের ক্ষেত্রফল তৈরি হয়ে গেছে। তো এই যে ক্ষেত্রফল সেটা আমাকে বের করতে বলতেছে। তো আমরা কিভাবে বের করবো ক্ষেত্রফল? এরিয়া এ সমান আমাদের পয়েন্ট বের করতে বলছে 2 থেকে 6 পর্যন্ত, 2 থেকে 6 পর্যন্ত আমাকে বের করতে বলছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই গ্রাফটা কার ছিল? y = x² ছিল। সো এখানে কি লিখে দিব? x² লিখে দিব। এরপরে যেটা করব দেখো ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে কার সাপেক্ষে? x অক্ষের সাপেক্ষে। সো কি লিখবো? dx লিখবো। এখন ভাই ক্যালকুলেট করো। তাহলে আমরা কিন্তু অলরেডি এই ইন্টিগ্রেশনটা শিখে আসছি, একটু আগে শিখে আসছি যে আমাদের প্রথমে যেটা বলা ছিল x² আমাদের ইন্টিগ্রেশন করলে হবে x³ / 3। ওই যে পাওয়ার 1 বাড়াই দিবা, তারপর বাড়ানোর পরে যে মানটা হবে সেটা আবার কি করে দিবা? ভাগ করে দিবা। এবং এখানে হবে কত আমাদের? 6 এবং 2। ওকে, এখন 1/3 এখানে দিয়ে দাও। এখানে থাকবে আমাদের x³ আর 6। আমরা 1/3 কে আমরা বাইরে চলে আসছি। এখন 1/3 এখানে থাকতেছে। x³ মানে কি? প্রথমে আমরা আপার লিমিট বসাবো, তাহলে 6 কে কিউব করলে কত হবে? 6³ তারপরে একটা চিহ্ন কি মাইনাস, তারপরে 2³ x এর জায়গায় বসাবো। এখন এটা ক্যালকুলেট করে যে মানটা হবে সেটা আমাদের অ্যান্সার। সো ক্যালকুলেট করে কিন্তু নিজ দায়িত্বে খাতাটা তুমি বসাই নিবে আর কি। তো মোটামুটি আমাদের কত হয় দেখো 216 - 8 তারপরে হচ্ছে গিয়ে 3, তাহলে যেটা হচ্ছে 208/3। তো মোরলেস হচ্ছে গিয়ে আমাদের 3 6 18 আর হচ্ছে গিয়ে 3 নং 27, তাহলে 30 6 আর হচ্ছে গিয়ে 9 69 সামথিং আর কি আমাদের অ্যান্সার আসবে। বা তুমি যদি ভগ্নাংশ রেখে দাও সেটাও আমাদের অ্যান্সার হবে কিন্তু, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু এই যে টাইপ 1 যে প্রথম ম্যাথটা সেই ম্যাথটা কিন্তু খুব সহজে শিখে ফেললাম। তখন তোমরা বলো আমাকে বুঝছো কিনা? এই যে অনেক কিন্তু এই যে মারুফা আক্তার অ্যান্সার দিয়ে ফেলছে, হাসু সাহেব অ্যান্সার দিয়ে ফেলছে। ওকে ওকে, হ্যাঁ এই মোশাররফ হোসেন অ্যান্সার দিয়ে ফেলছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। যারা অ্যান্সার দিয়ে ফেলছে আশা করি প্রত্যেকে বুঝে ফেলছে এবং তাদের আর এই চ্যাপ্টারটা তার কোনো জিন্দিগিতেও তাদের কোনো সমস্যা হবে না, এতটুকু শিওর থাকো আর কি, ঠিক আছে। ওকে ওকে, এরপরে y = খাতা লিখে ফেলো আমাদের 1 নম্বর টাইপের 2 নম্বর ম্যাথটা লিখে ফেলো যে y = sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে বলছে। y = sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখন বলতে পারো যে ভাইয়া আমাকে তো এখানে কোনো বিন্দু তো আমাকে দিয়ে দেয় নাই, আমাকে তো এখানে কোনো বিন্দু আমাকে দিয়ে দিচ্ছে, কোনো বিন্দু কিন্তু আমাকে দিয়ে দেয় নাই, তাহলে আমরা কি এটা বের করতে পারবো না? পারবো। দেখো তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে sin x এর গ্রাফটা আঁকায় ফেলতে হবে। তো একটা sin x এর গ্রাফ কেমন হয়? এই যে সমুদ্রের ঢেউ দিয়ে দাও, এই যে একটা sin x এর গ্রাফটা হয়ে গেল। sin x এর একটা চাপ না, একটা চাপ মানে কতটুকু জানো? এই যে অংশটুকু, এই যে অংশটুকু এইটাকে বলতেছি আমরা সাইন অংশে একটা চাপ, এবং এটা x অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করছে। সো আমাদের একটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, দ্যাট মিন্স আমাকে এই অংশটুকুর ক্ষেত্রফল সেটা আমাকে বের করতে বলতেছে। এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে বলতে। দেখো আমাকে একটা চাপ না বলে আমাকে দুইটা চাপ বলতে পারতো, বা বিভিন্ন আমাকে রেঞ্জ দিয়ে দিতে পারতো, যেটাই দিয়ে দিক না কেন আমরা করতে পারবো। আমাকে এখানেও আমাকে যে বিন্দু আমাকে কিন্তু এক্স্যাক্টলি বলে দেয় নাই, বাট বিন্দুটা আমাকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। কিভাবে আমি বুঝে নিব? দেখো যে এই পয়েন্টটা কিন্তু 0, এই পয়েন্টটা কত? 0, কারণ এটা মূল বিন্দু। দেখো মূল বিন্দু থেকে সাইনের মানটা প্রথমে কি হয়? ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে সর্বোচ্চ মান যখন হয়, সাইন কত ডিগ্রি মান সর্বোচ্চ? সাইন 90 ডিগ্রি মান সর্বোচ্চ। তাহলে এখানে গেল সাইন 90 ডিগ্রি মান কি সর্বোচ্চ। এরপরে ধীরে ধীরে আবার কমতে এখানে আসলো। তার মানে দেখুন এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি বা π/2, তারপর অংশটা কত? পাই হবে। তার মানে আমাকে যে ক্ষেত্রফলটা বের করতে বলতেছে যে সেটা হচ্ছে একটা চাপ দ্বারা আবদ্ধ। এখন একটা চাপ পর্যন্ত কতটুকু গেছে? 0 থেকে পাই পর্যন্ত গেছে। এটা যদি একটা কোণের কথা তুমি চিন্তা করো, তাহলে 0 থেকে 90 এই যে পাই, মানে এই একটা অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে বলতেছে আমাকে এখানে। তো এই যে ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো? আমরা দেখো ক্ষেত্রফলটা বের করবো, আমরা কিন্তু জানি যে আমাদের যে পয়েন্ট থেকে যে পয়েন্ট বলতে সেটা লিখে ফেলবো। তাহলে 0 থেকে π/2 এটা আমাদের এরিয়া, 0 থেকে π/2। এরপর আমাদের এই কাজটা করবো যে ফাংশনটা ছিল কি, সেটা sin x ছিল।
এবং এই ক্ষেত্রফল কার সাপেক্ষে তো রয়েছে, এক্স এর সাপেক্ষে। সো অবশ্যই আমাদের ডিএক্স এটা না, জি ভাইয়া হয়েছে। এখন ভাই সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, দেখো সাইন এক্স ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এক্স আর কি, ঠিক আছে। কজ এক্স ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস, ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন এক্স, এবং সাইন এক্স কে যখন তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করবে তখন হবে মাইনাস কজ এক্স। তাহলে তুমি এটা লিখে দাও যে মাইনাস কজ এক্স, আমি মাইনাসটাকে বাইরে লিখলাম আর একবারেই 0 থেকে π/2। এখন তুমি মানটা বসায় দাও, মান কি বসাবো দেখো, মাইনাস কজ π/2 মাইনাস কজ 0। ওই যে আমাদের কাজ কি ছিল যে আমরা এক্স এর জায়গায় লিমিটটা বসাই দেবো, তাহলে এক্স এর জায়গায় প্রথমে লিমিট কত বসাবো, π/2 মাইনাস তারপর 0, এক্স এর জায়গায় 0 বসাবো। ওকে, এখন দেখো cos π/2 এর মান -1, cos 0 এর মান -1, তাহলে এখানে কত হবে মাইনাস, এখানে কত হবে -2, তাহলে মাইনাস মাইনাসে +2। সো এই যে sin x এর একটা চাপ দ্বারা আবদ্ধের ক্ষেত্রফল কত হবে, 2 বর্গ একক। ব্যাপারগুলো কত ইজিলি তুমি বুঝে বুঝে সলভ করতে পারতেছো, দেখতেছো যে আমারই কিন্তু কোনো কঠিন কিছু না। এবং এখান থেকে তোমার কোশ্চেন হবে, তুমি জানতেছো তোমার অ্যাডমিশন টেস্টে এখান থেকে ডিইউতে কোশ্চেন হবে ভাই। এই কোশ্চেনটা ডিইউতে কতবার আসছে একবার কোশ্চেন ব্যাংক খুলে দেখো তুমি, যে এই কোশ্চেনটা ডিইউতে ঠিক কতবার আসছে, তোমার পরীক্ষায় আসবে, তুমি জানতেছো। তো তুমি একটু একবার বুঝলে তোমার ব্যাপারটা পানির মতো ক্লিয়ার হচ্ছে, কেন তুমি এখানে ইফোর্ট দিবা না আর কি। ওকে, উপরে লিমিট, হ্যাঁ উপরে লিমিট পাই হবে, উপরে লিমিট পাই হবে আর কি, সরি উপরে লিমিট এখানে পাই হবে, থ্যাংক ইউ উপরে লিমিটটা পাই হবে। দেখো দেখো একটু ব্যাক করো, এখানে হচ্ছে কি লিমিটটা পাই হবে আর কি, ঠিক আছে। এই 0 থেকে পাই হবে, অঙ্ক ঠিকই করছি বাট ওই π/2 লিখে ফেলছি আর কি। এই যেটা 0 থেকে পাই হবে, এখানেও পাই হবে, এখানেও পাই, হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাংক ইউ। কে বলছে থ্যাংক ইউ তাকে, হ্যাঁ তাহসিন অনিম বলছে π/2 না দিয়ে পাই দিলে কি π/2 হবে না, পাই হবে। এই যে রেজন আক্তার বলতেছে এই যে হ্যাঁ আমি ঠিক এখন ঠিক করে দিছি আমি, হ্যাঁ এখন ঠিক করে দিছি আমি, এখন ঠিক করে দিচ্ছি, তোমরা যারা বলতেছিলে এখন আমি ঠিক করে দিছি ভাই। আর একবার বলেন, দেখো আচ্ছা দেখো ব্যাপারটা যে আমাদের যে আমি একটু প্রথমে এখানে ভুল লিখছিলাম, এখন আশা করি তোমাদের আরো কনফিউশন থাকার কথা না, তারপর আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি। আমাকে যে ক্ষেত্রফল বের করতে বলছে একটা চাপ, তার মানে 0 থেকে পাই পর্যন্ত, তো আমি যে লিমিটটা লিখবো সেটা 0 থেকে পাই পর্যন্ত লিখবো। এরপরে আমাদের কোন ফাংশনটা বলতে সাইন, তোমাকে কস বলতো কস লিখতাম, ট্যান বললে ট্যান লিখতাম, যেটা বলতো সেটা লিখতাম, সাইন এক্স ডিএক্স। ওকে ভালো কথা। তারপরে সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে, কজ এক্স মাইনাস কজ এক্স, তো মাইনাস থেকে আমি বাইরে নিয়ে চলে আসছি এবং কজ এক্স, আর লিমিট যেটা ছিল পাই আর 0, তো মাইনাস মাইনাসের মধ্যে ছিল। এখন আমি কি করবো, লিমিটগুলো বসাবো। সো কস পাই মাইনাস কস 0, তো কস পাই মানে কত -1, কস 0 মানে কত -1, সো -1 কত হয় -2, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হবে +2। তো ব্যাপারটা কিন্তু খুবই ক্লিয়ার আর কি। ওকে, এখন আশা করি আর কোনো সমস্যা নাই। এখন দেখো বুঝতে পারছো কিনা, এখন বুঝতে পারছো কিনা বলো আরেকবার। হ্যাঁ এখন আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে ভেরি গুড। সো এখন আর সমস্যা হওয়ার কথা না। এরপরে আমরা যেটা যাব, দেখো এরপরে যেটা যাব এটা হচ্ছে কি আমরা একটু ডিউ এর জন্য আমরা একটু শিখবো, ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন, রুট এক্স প্লাস রুট ওয়াই সমান সমান রুট এ এর একটা সমীকরণ উভয় অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, উভয় অক্ষের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ওকে, সো রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ, এবং এই একটা সমীকরণকে আমাকে বলছে উভয় অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে। এখন কথা হচ্ছে ভাই মেন যে অঙ্কটা তো পারবো সবাই, পারবো না যেটা সেটা হচ্ছে ভাই এটা গ্রাফটা কি হবে, এটা গ্রাফটাই তো আঁকতে পারবো না। তো যে বারবার বলতেছি যে গ্রাফটা তোমাকে ফাংশনটা পড়তে হবে, ফাংশনটা পরে গ্রাফগুলো আয়ত্ত করতে হবে, এবং কিছু কিছু যেমন এইটা মনে রাখবা, সাইন এক্স এর গ্রাফটা কেমন, যে কমন যেগুলো সেগুলো তোমাকে মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। দিলাম কাইন্ডলি কি এতগুলো রিয়াক্ট দিলাম, কাইন্ড কি কাউন্ট কি বলতেছে বুঝতেছি না। ওকে দেখো এই যে একটা সমীকরণ, এটার আমার গ্রাফটা কি হবে, ঠিক আছে। তো এই সমীকরণটা যদি তুমি গ্রাফ একান্তই ধরো পারতেইছো না, বাট তোমার কাছে সময় আছে পরীক্ষায়, ঠিক আছে, বইট অ্যাডমিশন টেস্টে তোমার কাছে সময় আছে, বাট তুমি হয়তো অঙ্কটা করলে 10 মার্কস পেয়ে যাবা, বাট তুমি গ্রাফটা জানো না, তুমি সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তুমি এই যে এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান তুমি বের করবা, জাস্ট র্যান্ডম এক্স এর মান তুমি নিবা এবং ওই মানের সাপেক্ষে তুমি ওয়াই এর মান বের করবা, বের করে তুমি গ্রাফে বসাবা, তাহলে তুমি গ্রাফটা তুমি পেয়ে যাবা। 2টা বা 3টা মান বসালে তুমি গ্রাফটা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তো সেই কাজটা তুমি করবা, বাট
যেগুলো কমন সেগুলো অবশ্যই মনে রাখার ট্রাই করবা, বা ফাংশন যখন পড়বা, কোন এক্স যখন পড়বা, তখন গ্রাফগুলো কোনটার গ্রাফ কি হচ্ছে সে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। সো আমার এটার যে গ্রাফটা হবে সেটা হচ্ছে গিয়ে এই টাইপের একটা গ্রাফ হবে মোটামুটি। দেখো এই যে এমন একটা গ্রাফ পাবো আমরা, এমন একটা গ্রাফ আমরা পাবো যে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ। আমরা যদি বিভিন্ন পয়েন্ট নিয়ে গ্রাফ আঁকে তাহলে এমন একটা গ্রাফ আমরা পাবো। এখন এই গ্রাফটা দেখো আমার উভয় অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল তৈরি করছে। দ্যাট মিনস দেখো এই যে ক্ষেত্রফলটা আমাদের এই ক্ষেত্রফলটা তৈরি করছে, এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো ভালো কথা। এখন এই পয়েন্ট কত, এটা হচ্ছে কি 0 0 পয়েন্ট, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এটা 0 0 পয়েন্ট। এখানে একটা পয়েন্ট দাও এ, একটা পয়েন্ট দাও বি। এখন প্রথম কথা এইটাই যে ভাইয়া আপনি তো বলছিলেন যে অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল তৈরি হবে, ওই অক্ষে বা ওই ব্যাপারটা নিয়ে আমি ইন্টিগ্রেশন করবো। যদি আমার এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল তৈরি হতো তাহলে আমি ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করতাম, বা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল তৈরি হতো তাহলে আমি ডি ওয়াই দিয়ে ক্ষেত্রফল তৈরি করতাম। এবং ভাই এটা তো উভয় অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল তৈরি করছে, তাহলে আমি কি দিয়ে করব? মনে রাখবা তোমাকে যখন উভয় অক্ষ বলে দিবে, যখন তোমাকে উভয় অক্ষ বলে দিবে তখন তুমি ডিএক্স দিয়েও করতে পারো, তুমি চাইলে ডি ওয়াই দিয়েও করতে পারো, যেটা খুঁজে তুমি সেটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি ডিএক্স দিয়ে করো সেক্ষেত্রে এক্স এর ফাংশন নিবা সামনে, যদি ডি ওয়াই দিয়ে করো সেক্ষেত্রে ওয়াই এর ফাংশনটা নিবা। আমি আবার কথাটা বলে দিই, যদি উভয় অক্ষ থাকে, উভয় অক্ষের সাপেক্ষ বলে, উভয় অক্ষ বললে ডিএক্স বা ডি ওয়াই যে কোনোটা দিয়ে করতে পারবা, যে কোনোটা দিয়ে এরিয়া বের করতে পারবা, এরিয়া বের করতে পারবা, ঠিক আছে? ওকে। সো উভয় অক্ষ যখন আমাকে বলবো তখন আমি ডিএক্স বা ডিওয়াই যে কোনোটা সাপেক্ষে আমি বের করতে পারবো, এবং এই ডিএক্স যখন আমি লিখবো তখন ডিএক্স এর সামনে অবশ্যই এক্স এর ফাংশন লিখবো, যদি ডি ওয়াই লিখি সেক্ষেত্রে আমরা ওয়াই এর ফাংশনটা লিখবো। ব্যাপারটা শেষ। এখন আসো, এখন আমাকে যে কাইন্ডলি করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টটা বের করতে হবে। এই পয়েন্ট দুইটা আমাকে অবশ্যই বের করতে হবে। কিভাবে বের করবো? বা দেখো যে এই আমি দেখতেছি এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, এবং এটা কি তুমি জানো যে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটির মান 0। আমি আবার বলি, এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি মানে ওয়াই এর মানটা 0 হবে। তার মানে এই বিন্দুর কোটি হবে 0 এবং এই পয়েন্টটার ভুজ হবে আমাদের 0। যে ওয়াই অক্ষের উপর অবস্থিত, দেখো বি বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজের মান 0, তাহলে আমাদের 0 হবে। এখন তুমি এই ইকুয়েশনে এক্স এর ওয়াই এর মানটা 0 বসাও, এই ইকুয়েশনে যদি এক্স এর ওয়াই এর মান 0 বসাও তাহলে যেটা হবে রুট এক্স প্লাস 0 সমান সমান রুট এ। তাহলে এক্স এর মানটা কত আসতেছে? এ। তো এইটা দেখো ওয়াই এর মান 0 বসাইলাম। ওয়াই এর মান কখন 0 হয়? যখন বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত হয়। ওয়াই এর মানটা কখন 0 হয়? যখন বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত হয়। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু এ ছিল, তাহলে এ বিন্দুর ভুজের মানটা কত? এ। তাহলে এটা হবে এ কমা 0। ওকে। সিমিলারলি দেখো এই পয়েন্টটা, দেখুন এই পয়েন্টের জন্য এক্স এর মান 0 হয়ে যাবে না? বি বিন্দুর জন্য দেখো, বি বিন্দুর জন্য কিন্তু এক্স এর মানটা 0, তাহলে তুমি 0 প্লাস রুট ওয়াই সমান রুট এ, তাহলে ওয়াই এর মান আসবে এ, তাহলে এই পয়েন্ট হবে 0 কমা এ। আমি কিন্তু দেখো দুইটা পয়েন্ট যেটা আমার কাঙ্ক্ষিত ছিল সেই কাঙ্ক্ষিত দুইটা পয়েন্ট আমি পেয়ে গেছি। আমাকে যে ইন্টিগ্রেশনটা করতে হবে সেটা তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে করো তাহলেও তোমাকে 0 থেকে এ বিন্দু, দেখো এটা কিন্তু এ বিন্দু অ্যাকচুয়ালি, তাহলে 0 থেকে এ বিন্দুতে করতে হবে, বা ওয়াই অক্ষের সাপেক্ষে করলে তাও তোমাকে 0 থেকে এ বিন্দু পর্যন্ত তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন ইন্টিগ্রেশনটা করে চলো, আমার তাহলে লিমিট কিন্তু আমি পেয়ে গেছি, একটা 0 একটা আমাদের এ। এরপরে আমাকে ফাংশন লিখতে হবে। আমি এক্স অক্ষের সাপেক্ষেই করতেছি, তাহলে আমি কি, আমি অবশ্যই ডিএক্স লিখবো, কারণ আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স লিখবো না? হ্যাঁ ভাই লিখবো। এরপরে আমাকে এক্স ডিএক্স এর সামনে কি করতে হবে? ডিএক্স এর সামনে আমাকে এক্স এর একটা ফাংশন লিখতে হবে। তো তোমাকে দেখো, তোমাকে যেটা ফাংশন তোমাকে দেওয়া আছে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ, রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ। এখন আমি কিন্তু ওয়াই রাখতে পারবো না, আমাকে সেটা কি করতে হবে? আমাকে সেটা এক্স এর ফাংশনে নিতে হবে। তার মানে দেখো যে রুট ওয়াই মানে কি দাঁড়াচ্ছে, এখানে রুট ওয়াই মানে যেটা দাঁড়াচ্ছে রুট এ মাইনাস এক্স। এটাকে যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার করে দেখো এখানে রুট চলে যাবে, এখান থেকে রুট এক্স হবে, তো এবং এখান থেকে কি হবে রুট এ মাইনাস রুট এক্স হোল স্কোয়ার, এবং এটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে দেখো রুট এ স্কোয়ার মানে হয়ে যাবে এ মাইনাস 2ab, তার মানে 2 ইন্টু রুট এ ইন্টু রুট এক্স প্লাস রুট এক্স হোল স্কোয়ার মানে শুধু এক্স। তখন আমি যেটা পাইলাম এ প্লাস এক্স মাইনাস 2 রুট ওভার এক্স, এটা পাইলাম আমি। তো আমার এখানে দেখো এখানে কিন্তু আমার ওয়াই এর ফাংশনটা নাই, সো এই ওয়াই যে কথা এফ অফ এক্স কিন্তু আমার একই কথা। তখন এই এফ অফ এক্স আমি কি লিখবো? এই যে এক্স এর ফাংশনটা লিখবো, সেটা কত পাইছি আমি? এ প্লাস এক্স মাইনাস 2 রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স, এইটা। ওকে, ভালো কথা। এখন ভাই এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। সো দেখো প্রথমে এ ডিএক্স, তুমি সবগুলোর সাথে চিন্তা করবা, এ ডিএক্স এক্স ডিএক্স, এইটা ডিএক্স, এটা তুমি চিন্তা করবা। তো দেখো শুধু এ তো কনস্ট্যান্ট, দেখো এ ডিএক্স যখন করবো আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। এ ডিএক্স এইটাকে যখন ইন্টিগ্রেশন করবা তুমি,
তখন এ ধ্রুবকটা বাইরে চলে আসবে, তাহলে এ সামনে চলে আসছে। আর ডিএক্স, ডিএক্সকে ইন্টিগ্রেশন করা মানে শুধু এক্স হবে, তাহলে এ ইন্টু এক্স, তাহলে কি এ এক্স, তাহলে এ ইন্টু ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কত পাবা, এ এক্স পাবা। এরপরে এক্স ডিএক্স, এই দেখো এরপরে এক্স ডিএক্স, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, এক্স ডিএক্সকে আমি ইন্টিগ্রেশন করলে পাবো এক্স স্কোয়ার ভাগ 2। ওই যে দেখো এক্স এর পাওয়ার পর পাওয়ার কত 1, তাহলে কি হবে আমাদের পাওয়ার 1 বাড়াই দিব এবং যেটা বাড়াবো নিচে সেটা দিয়ে কি করবো ভাগ করে দিব, মানে 2 শেষ। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ভাগ 2। ওকে, এবং এটা আমাকে করতে হবে, দেখো এটা প্রথমে 2√a এইটুকু ঠিক রাখলাম, রুট এক্স মানে কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার হাফ, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ না, তো আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে যে রুট এক্স ডিএক্স, তার মানে আমি কি করব এখানে এক যোগ করব এবং তাহলে হাফ প্লাস 1 এখানে যা হবে নিচে তো তাই হবে আমাদের, তো আলটিমেটলি যেটা পাবো দেখো এক্স টু দি পাওয়ার 3/2, এখানে হবে 3/2। তো এই যে এখানে দেখো রুট এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে পাবো আমরা কত, এক্স টু দি পাওয়ার 3/2, এখানে হবে আমাদের 3/2। ওকে, এবং লিমিট তুমি দিয়ে দাও এই যে 0 থেকে a। ওকে, সো এখন কিন্তু আমার আর কোনো ঝামেলা নাই, এখন আমাদের কাজটা করবো শুধুমাত্র লিমিটটা বসাই দিব। লিমিট বসাই দাও, দেখো লিমিট বসানো মানে কি, এক্স এর জায়গায় এ বসাবা, 0 আমার কোথাও বসানো লাগবে না, কারণ 0 বসালে সবগুলো 0ই হয়ে যাবে। তো আমরা এক্স এর জায়গায় এ বসাবো, তাহলে দেখো এ এক্স এর জায়গায় যদি এ বসে তাহলে কি হবে, এ ইন্টু এ কি হবে, এক্স এ স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় যদি এ বসে তাহলে কি হবে, এ স্কোয়ার ভাগ 2 মাইনাস 2√a, এক্স এর জায়গায় কত বসাবো, এ বসাবো। আর এখানে 3/2 মানে কত হবে, 3/2 মানে হবে আমাদের আলটিমেট, দেখো 2 ছিল, এই 2টা উল্টায় কি হবে 2/4/3 রুট এ ইন্টু এ। আচ্ছা এর উপর কিন্তু 3/2 হবে, এই যে পাওয়ার 3/2, তাহলে 3/2। ওকে, তো এখন এটা ভাই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে গিয়ে a²/6, a²/6। জাস্ট এখন লসাগু নিজ দায়িত্ব করে ফেলবা, লসাগু করলে তোমার অ্যান্সারটা হবে a²/6। ওকে, হ্যাঁ আমরা এখন একটু থামবো, আমরা একটু ব্রেক দেবো, আজানটা শেষ হোক। ভাই একবার প্লাস না, এই জায়গাটা আমার বেসিক্যালি ওই যে প্লাস সি লিখতাম ওই জায়গায় আমি বুঝতে পারতেছিলাম না আমার ফাংশনটা কি, বুঝছো। প্রথমে যেটা ইয়ে করলাম আমরা কিন্তু ওই +2 হবে নাকি +3 হবে নাকি +6 হবে, ওই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতেছিলাম না। ওগুলাকে বলে ইনডিফিনিট আর কি, অনির্দিষ্ট যোগজীকরণ। আমরা যে প্রথমেই যে একদম কথাটা বলতেছিলাম না, ওটা ছিল অনির্দিষ্ট যোগজীকরণ বা ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর এইগুলো আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ, বুঝছো। তো এখানে কিন্তু আমরা যখন নির্দিষ্ট করে ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারতেছি, দ্যাটস আমরা এখানে +c লিখবো না। ওকে, একজনের কোশ্চেন করছে ফারজিন আঞ্জুম, ফাজরিন আঞ্জুম। ওকে, তো তোমার যে কোশ্চেনের অ্যান্সারটা যে এই টাইপের কোশ্চেন হলে এভাবে হবে। আর তুমি যেটা বললা যদি এখানে আমাদের ভুজ বা কোটি সেম না থাকতো, যে বললাম না তুমি এক্স অক্ষের সাপেক্ষে করো অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে করো, হ্যাঁ তোমাকে যদি এই ব্যাপারটা না হয় সেই ক্ষেত্রে তোমার দেখো যদি এমন বিন্দু না হয়, বুঝছো, তাহলে কিন্তু যে 0 বা এখানে এটার কোটি, এ বিন্দুর কোটি আর বি বিন্দুর ভুজ যদি 0 0 না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এ কোনো একটা ও কিন্তু উভয় অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরিই করবে না। উভয় অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করতে হলে এইটাকে কিন্তু আমাকে কি করতে হবে বলো তো, এই অক্ষ দুটাকে সেট করতে হবে, বুঝতে পারছো। অক্ষকে যখন তুমি সেট করতেছো তখন ওই বিন্দুটা একটা বিন্দুর কোটি 0 হবে, একটা বিন্দুর ভুজ 0 হবে মাস্ট। সো আশা করি বুঝাইতে পারছি আমি। কি জানো ছিল ফাজরিন, হ্যাঁ ফাজরিন আঞ্জুম, হ্যাঁ। সো আঞ্জুম আমি কিন্তু আশা করি তোমার অ্যান্সারটা দিতে পারছি যে দেখো যখন উভয় অক্ষ বলতেছে, উভয় অক্ষ বললে তোমাকে কিন্তু এই গ্রাফটাকে এই দুইটা অক্ষকে সেট করতেই হচ্ছে। তো দুইটা অক্ষকে সেট করলে কিন্তু অক্ষকে তখনই সেট করবে তখন কোনো একটা বিন্দুর হচ্ছে কি কোটি 0 হবে, ভুজ কিন্তু 0 হবে। আর যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটার সাথে ক্ষেত্রফল তৈরি হবে, দুটোর সাথে ক্ষেত্রফল তৈরি হবে না আর কি।
ওকে, রেজওয়ানা আক্তার বলতেছে ওই যে তুমি হচ্ছে দেখো সাপোজ এই যে এই পয়েন্টের কথা তুমি যখন এই 0 কোটি যখন তুমি 0 বসাবা, এই 0-র মানটা তুমি হচ্ছে গিয়ে ফাংশনে বসায় দাও, ফাংশনে বসালে তুমি এই যে ভুজের মানটা পেয়ে যাবা। ধরো এখানে কোটি 0 না, তাও কি তুমি ক্ষেত্র বের করতে পারবে। ধরো এখানে তোমাকে নির্দিষ্ট তখন একটা কোটি তোমাকে দেওয়া থাকবে, এখানে আমাকে যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাই আমি বুঝছি হচ্ছে কোটি 0। এখন কথা হচ্ছে গিয়ে কোটিটা যদি এমন হইতো যে এক্স অক্ষের উপর অবস্থিত, মানে এই পয়েন্টটা এক্স অক্ষের উপর অবস্থিত না, সেক্ষেত্রে তোমাকে একটা কোটি, তোমাকে কোটির মান তোমাকে দেওয়া থাকবে, অর্থাৎ ওয়াইয়ের মানটা তোমাকে দেওয়া থাকবে। সেই ওয়াইয়ের মানটা যদি তুমি এই ইকুয়েশনে বসাও, সেক্ষেত্রে এক্স এর মানটা পেয়ে যাবা। এবার বুঝছো কিনা, তোমার কোশ্চেন অ্যান্সারটা পাইছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো তোমার কোশ্চেনটা আরেকবার। আঞ্জুম, তোমার কোশ্চেনটা আশা করি আমি অ্যান্সার দিতে পারছি, তারপরে যদি মনে হয় তুমি আরেকবার কমেন্ট করো, আমি দেখবো আর কি। ওকে, তো চলো আমরা আমাদের আদানো শেষ, আমরা আমাদের পরবর্তী টাইপ এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সো আমাদের মোটামুটি টাইপ 2 এখানেই যাবে আর কি। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট, 2টা অঙ্ক, একটা আমি করে দেবো, একটা তোমরা করবো আর কি, বুঝছো। ওকে, সো পরবর্তী যে কোশ্চেনটা আমাদের 4 নম্বর কোশ্চেন হবে আই গেস। সো লিখে ফেলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 16, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 16 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আর একটা আমাদের হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার সমান সমান 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ভাই দুইটা হুবহু সেম ম্যাথ, সেম ক্যালকুলেশন, ঠিক আছে, আশা করি পারবো। সবাই একটা করে দিলে তুমি একটা নিজ দেখতে করবা। দেখো আমাদের এই জায়গায় বৃত্ত কথাটা বলে দিছে, আমার মনে হয় বৃত্ত কথাটা যদি আমি না বলতাম, আমি ইকুয়েশন থেকে চিনে ফেলতাম যে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার এর একটা বৃত্তের সমীকরণ। সো আমি কিন্তু বুঝতাম, বা এটা কি আমাদের একটা আমাদের উপবৃত্তের একটা সমীকরণ, কিন্তু উপবৃত্তের আদর্শ বা প্রমিত যে সমীকরণ, এটা কিন্তু আমাদের উপবৃত্তের এসে আদর্শ একটা সমীকরণ আর কি, ঠিক আছে। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 16 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো প্রথমে আগে একটা বৃত্ত আঁকাই ফেলো নিজ দায়িত্বে, সুন্দর করে একটা বৃত্ত আঁকাই ফেলি। চলো এই যে একটা বৃত্ত আঁকাই ফেললাম। ওকে, এই যে একটা বৃত্ত কিন্তু আমরা আঁকাই ফেলছি। এখন এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ, আমাকে তো আমরা বৃত্তের আদর্শ সমীকরণ কি জানি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। 16কে এভাবে লেখা যায় না 4 স্কোয়ার, 16কে কি লেখা যায় 4 স্কোয়ার। তার মানে আর বা ব্যাসার্ধটা কত আমাদের, এই যে আর এর ভ্যালু কিন্তু আমাদের এইটাই যে 4, শুধুমাত্র 4 হবে আমাদের আর এর বা ব্যাসার্ধের ভ্যালু। তার মানে এই ব্যাসার্ধ কত হবে 4। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, তোমরা আমাকে বলো এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে। বা এই পয়েন্টের স্থানাঙ্ক অবভিয়াসলি হবে 4,0। কিভাবে বুঝলাম, কারণ আমি দেখতেছি যে আমাদের ব্যাসার্ধ 4, আর এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাই কোটিটা কত হবে 0 হবে। সিমিলারলি এই পয়েন্টের স্থানাঙ্ক হবে -4,0। কিভাবে বুঝলাম, কারণ এটা আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকে, সো -4। আর যেহেতু হ্যাঁ, আর যেহেতু থেকে আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত, তাই কোটি 0। সিমিলারলি এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0,4, ওই যে ব্যাসার্ধ 4, এটা হবে 0,-4। দেখো আমি 4টা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলছি, এই ইকুয়েশন থেকে আমি 4টা পয়েন্টের স্থানাঙ্ক বের করে ফেলছি। এবং এই ক্ষেত্র যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে আর কি। ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি দেখো, একটা ব্যাপার খেয়াল করছো যে আমাদের এই দেখো এমন 4টা অংশের তৈরি হয়েছে। দেখো এই যে আমি যে অংশটুকু মার্কস করছি, এমন কিন্তু আরো 3টা অংশ ছিল, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই যে 1 2 3, আরো 3টা অংশ ছিলাম, 3টা অংশ মার্ক করে নেই, একটা অংশ আমি শুধু মার্ক করেছি তোমাকে। আমরা যে কাজটা করব দেখো এই ব্যাপারটা কি করছে, দেখো তো এক্স এবং ওয়াই অক্ষ উভয় সাথে কি ক্ষেত্রফল তৈরি করছে না। একটু আগে আঞ্জুম বলতেছিল, আঞ্জুম দেখো এখানেও কিন্তু তোমার সেম কাহিনী, দেখো ভুজ, এই দেখো এখানকার কোটি এখানকার ভুজ হয়ে গেছে, আমাদের সেম হয়ে গেছে, বা এই ব্যাপারগুলো কিন্তু সেম হয়ে গেছে, হতে বাধ্য আর কি, ঠিক আছে। ওকে, তো আমি যেই কাজটা করব, আমি পুরোটারই ক্ষেত্রফল বের করব, বাট পুরোটার ক্ষেত্রফল বের করা তো আমরা শিখি নাই। আমরা কি শিখছি, আমরা কোনো একটা অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করা শিখছি, বা উভয় অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করা শিখছি।
আমরা এখানে সেই কাজটাই করব, সেটা হচ্ছে গিয়ে দেখো যে আমরা এই একটা অংশের ক্ষেত্রফল বের করব। এমন কয়টা অংশ এই পুরো ক্ষেত্র জুড়ে আছে? 4টা অংশ। সো একটা ক্ষেত্রফল যখন আমি বের করব তখন তারপর যদি আমি 4 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু আমার পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আমি আবার কথাটা বলি যে আমার এমন কয়টা অংশ এখানে আছে? 4টা অংশ আছে। সো আমি যদি একটা অংশের ক্ষেত্রফল বের করতে পারি তবে 4 দ্বারা গুণ করে দিই তাহলেই কিন্তু আমার পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব, রাইট? হ্যাঁ ভাই পাবো। ওকে, ভালো কথা। তাহলে আমরা দেখো এখন যেহেতু এটা আমাদের উভয় অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করছে, তুমি তাহলে এক্স দিয়েও ইন্টিগ্রেশন করতে পারো, তাহলে ওয়াই ডট ইন্টিগ্রেশন করতে পারো, আমি এক্স দিয়েই করবো। ওকে, এবং ইন্টিগ্রেশনটা করবো কত থেকে কত পর্যন্ত? অবশ্যই 0 থেকে 4 পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করবো। দেখো আমাদের এই 0, এই হচ্ছে আমাদের 4, এই যে 0 4, ঠিক আছে? ওকে, ভালো কথা। এবং এক্স এর সাপেক্ষে করবো, সো ডি এক্স। ওকে, এখন এখানে আমার এক্স এর ফাংশন লিখতে হবে। সো ওয়াই স্কোয়ার সমান যেটা আসবে দেখো 16 মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই সমান কত আসবে? ওয়াই সমান আসবে রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। এবং এটা আমি এখানে লিখে দেবো, দেখো রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। এবং এইটা কিন্তু আমাদের এই যে যে অংশটা আসছে না, এই যে একটা অংশ আসছে না ভাই, এইটা তোমার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন একটা টাইপের একটা অঙ্ক, ঠিক আছে? এই টাইপ তোমাকে কেমন টাইপ? এটা দেখো, এটা হচ্ছে এই টাইপ, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই যে এই ইন্টিগ্রেশনের এই টাইপের ইন্টিগ্রেশন সলভ করতে পারবা, তার জন্য এটা সলভ করার কোনো ব্যাপারই না। এবং বিলিভ মি, এই অঙ্ক তুমি যখন করতে যাবো তখন দেখবে যে তোমার এমন কিছুই আসতেছে, এমন কিছু তোমার আসতেছে আর কি, ঠিক আছে? তো এই যে দেখো, এই 16কে আমি কি লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি না, মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন এইটা সমাধান কিভাবে করে? দেখো সমাধান করার টেকনিকটা কি। এখানে সমাধান করার টেকনিকটা এটা তোমাকে মনে রাখতে হবে যে আমার টাইপটা কি ছিল? টাইপটা ছিল আমাদের এমন, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? এটাকে সমাধান করার টাইপ হচ্ছে গিয়ে এক্স সমান সমান তুমি ধরবা এ সাইন থিটা। তুমি কি করবা? এক্স সমান সমান কি করবা? এ সাইন থিটা তুমি ধরে নিবা। তাহলে এক্স সমান সমান এখানে আমি এখানে এ এর মান কত? দেখো এটা কি হবে? 16 মানে কি 4 স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি যেটাকে এ বলতেছিলাম, এখানে সেই এর মানটা কত হবে? 4 হবে। তাহলে আমি এখানে কি ধরবো? এখানে এক্স সমান ধরবো আমি 4 সাইন থিটা। এক্স সমান কি ধরবো? 4 সাইন থিটা। এবং এটাকে আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হয়? ডিএক্স ডি থিটা, 4 সাইন থিটাকে করলে ডিফারেন্সিয়েশন করলে হবে কস থিটা। এবং ওই ডি থিটাকে যদি ওই পাশে দেয় তাহলে দেখো ডিএক্স সমান কি হবে? 4 কস থিটা ডি থিটা। ক্লিয়ার এতটুকু? সো এখন দেখো আমরা এই মানটা আমরা এখানে বসাবো যে 0 থেকে 4, ঠিক আছে? 16, ঠিক আছে? এক্স এর মানটা বসাই দেবো। দেখো এক্স মানে কত? 4 সাইন থিটা। এটাকে স্কোয়ার করলে কি হবে? 4 কে স্কোয়ার করলে হবে 16, সাইন কে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে 16 সাইন স্কোয়ার থিটা, এবং এটার উপর হবে রুট। আর ডিএক্স মানেও কিন্তু তুমি শিখছো, ডিএক্স মানে কি পাচ্ছ? দেখো ডিএক্স মানে পাচ্ছ 4 কস থিটা ডি থিটা। তো সেটা লিখে দিবা, 4 কস থিটা ডি থিটা। ওকে, এরপরে চলো আমরা সাইডে চলে আসি। এই সাইডে যদি আমরা চলে আসি তাহলে যেটা পাচ্ছি দেখো 0 থেকে 4 লিমিট সেটা তো থেকেই যাচ্ছে, 0 থেকে 4। এরপরে এখান থেকে তুমি 16 কমন নিতে পারো। হ্যাঁ ভাই কমন নিতে পারি। দেখো তাহলে 16 যদি কমন না, তাহলে যেটা থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এটার উপর রুট দিয়ে দাও, আর এখানে যাচ্ছিল 4 কস থিটা ডি থিটা, 4 কস থিটা ডি থিটা। হ্যাঁ ঠিক আছে। এরপরে 0 থেকে 4 দেখো 16কে রুট করলে কত হবে? 4। আমি এখানে একটু স্কিপ করবো লাইন। 16কে স্কোয়ার করলে কত হবে? 4। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি জানো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। এবং ওই কস স্কোয়ার থিটাকে যদি তুমি রুট করো তাহলে কি পাবা? কস থিটা পাবা। তাহলে আমি পাবো এই পুরো অংশটা সময় পাবো 4 কস থিটা। আর এখানে তো আলাদা একটা কস থিটা আছে, 4 কস থিটা ডি থিটা। তাহলে আমি যেটা পাচ্ছি দেখো সেটা হচ্ছে গিয়ে 16 কস স্কোয়ার থিটা ডি থিটা। আমাকে যে কাজটা একটু করতে হবে এখান থেকে দেখো আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে। কারণ কি দেখো আমাদের যে লিমিটগুলো ছিল 0 থেকে 4 সেগুলো কিন্তু এক্স এর মান ছিল। দেখো যে এক্স এর যে মানগুলো সেগুলো ছিল 0 থেকে 4। বাট আমি দেখো এই রাশি থেকে যখন এই রাশিতে চলে আসছি তখন কিন্তু আমার এক্স এর কোনো কিছু নাই। এক্সকে আমি ট্রান্সফর্ম করে কোথায় নিয়ে চলে আসছি? থিটাতে নিয়ে চলে আসছি। দ্যাটস ওয়াই এরপর আমরা যেটা করবো, জায়গা আছে না? জায়গা আছে। এরপরে আমরা যেটা করব, আমরা সুন্দর করে লিমিটের মানটা চেঞ্জ করে নিব। লিমিটের মানটা কিভাবে চেঞ্জ করে দেখো, এক্স লিখবা থিটা লিখবা। এক্স আর থিটা কেন লিখলাম? কারণ আমি এক্স থেকে থিটাতে আসছি, তাই যদি এক্স থেকে তুমি ওয়াইতে আসতে তখন তুমি এক্স আর ওয়াই লিখতা। এক্স থেকে যদি কতে আসতে তাহলে এক্স আর ক লিখতা, ঠিক আছে? ওকে, দেখো এক্স এর মান যখন 0, দেখো এক্স এর মান যখন 0 ছিল না একবার, তো এক্স এর মান যখন 0 তখন থিটার মান কি হয় সেটা একবার নির্ণয় করবো। দেখো সেটা কোথা থেকে নির্ণয় করবো? এই ইকুয়েশন থেকে নির্ণয় করবো। এই ইকুয়েশন থেকে নির্ণয় করবো, 1 নম্বর ইকুয়েশন থেকে। দেখো এক্স এর মান যখন 0 হবে তখন সেটা কি হবে? 4 সাইন থিটা। তো এটাকে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 0 হবে। তো সাইন থিটার মান কখন 0? সাইন 0 ডিগ্রি মান 0, সো থিটার মান হবে 0 ডিগ্রি। তার মানে দেখো এক্স এর মান যখন 0,
থিটার মান তখন কত 0 ডিগ্রি। কিভাবে বুঝলাম? এই ইকুয়েশন থেকে আমি এই ইকুয়েশনে আমি মান বসাবো, এই ইকুয়েশনে আমি এক্স এর মানটা বসাবো, মানটা বসালে কিন্তু আমি থিটার মানটা পেয়ে যাবো। এরপরে এক্স এর মান যখন 4, দেখো এই যে এক্স এর মান যখন 4, এক্স এর মান যখন 4, তখন আমি এক্স এর জায়গায় এখানে কত বসাবো? 4 বসাবো। এটাও 4 সাইন থিটা, 4 পর কাটাকে কত থাকবে? 1। এখন সাইন কত ডিগ্রি এর মান 1, ভাই সাইন π/2 মানে 90 ডিগ্রি মান 1, তো থিটার মান তখন কত হবে? π/2। তার মানে খেয়াল করে দেখো এই রেড লাইন থেকে আমরা লিমিটটা চেঞ্জ করে দেবো, এখান থেকে চেঞ্জ করে দেবো। এটা 0 π/2 হবে, এটা 0 π/2 হবে, এটা আমাদের 0 π/2 হবে। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের লিমিটগুলো চেঞ্জ করতে হবে। আমি যখন একটা তলক থেকে আরেকটা তলকে শিফট করতেছি, তখন এইভাবে আমাদের অবশ্যই লিমিটটা আমাকে কি করতে হবে? চেঞ্জ করে নিতে হবে আর কি। ওকে, তো এখন হচ্ছে কি ভাই, এই 16কে একটু এখানে আমি 8 বাইরে নিয়ে চলে আসি, আর এখানে আমি 2 cos স্কয়ার থিটা রেখে দিলাম, ডি থিটা। 8 রাখলাম, 8 দোকানে 16 মিলে গেছে, কিন্তু কোনো ঝামেলা নাই। এবার 8 থাকলো, 0 π/2, 2 cos স্কয়ার থিটা মানে কি? 2 cos স্কয়ার থিটা মানে, এখন ভাই এর ত্রিকোণমিতিক সূত্রগুলো তো মনে রাখতে হবে, এটা তো আর কিছু করার নাই। 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। ওকে, তো চলো আমরা সামনে একটু মুছে দেই, 0 π/2। হ্যাঁ, তো অনেকে অ্যান্সার দিচ্ছ আর কি। ওকে ওকে ওকে, আমরা এদিকে মুছি, এদিকে মুছলে দেখো 8 যেটা ছিল 8কে 8 এর মতো রেখে দিই, 8 এর মতো রেখে দিলাম, ভালো কথা। 0 থেকে π/2 রেখে দেই। 1 এ দেখো 1 ইন্টু ডি থিটা, 1 ইন্টু ডি থিটা মানে কি হবে জানো? শুধু থিটা হবে, এটাকে ইন্টিগ্রেশন করা হবে শুধু থিটা। ওকে, প্লাস এটা একবার ইন্টিগ্রেশন করে লিমিট লিখে দেবো আর কি। cos 2 থিটা, cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করা হবে sin 2 থিটা, তাহলে cos 2 থিটা ডি থিটা মানে কি হবে? sin 2 থিটা। বাট একটা কাজ যেটা করতে হবে, এই থিটার যে সহগটা আছে সেই সহগ দেওয়ার নিচে ভাগ করে দিতে হবে, তো sin 2 থিটা ভাগ 2, এবং এটার যে লিমিট ছিল সেটা বসায় দাও, বসায় দিলে কত হবে আমাদের? 0 আর π/2। ওকে, তো দেখো আমাদের 8 থিটা কত হবে? থিটা π/2 বসাও, এই যে লিমিটগুলো বসাবো, ঠিক আছে? তারপরে আর মনে হয় আমাকে আর বসাইতে হবে না, খেয়াল করে দেখো, প্লাস যদি আমি লিখি sin 2 থিটা, থিটার জায়গায় কত বসাবো? π/2 বসাবো। তাহলে π/2 যখন বসাবো, এই 2 আর এই 2 কাটা চলে যাবে, থাকবে কি? sin π, sin π এর মান 0, আর যদি 0 বসে তাহলে সব 0ই হয়ে যাবে, স্যার আমাকে বসাইতে হচ্ছে না কোনো কিছুই। এবং এটা হচ্ছে 4π। আমার অ্যান্সার কি এইটাই? আমার অ্যান্সার এইটাই না, এটা অ্যান্সার না। আমরা এটা কি বের করলাম বলো? এতক্ষণ ধরে আমরা যেটা বের করছি ভাই, এই যে বৃত্ত যেটা আঁকছিলাম, এই বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল আমি বের করছি, একটা অংশের ক্ষেত্রফল আমি বের করছি। আমার তো পুরো ক্ষেত্রফলটা বের করতে হবে, তো পুরো ক্ষেত্রফল বের করবো কিভাবে? আমি আমাদের টোটাল এরিয়াটা কি হবে দেখো, টোটাল এরিয়া সেটা কি? এমন কয়টা ক্ষেত্র আছে? মোট 4টা ক্ষেত্র আছে না? তো একটা ক্ষেত্রফল যদি 4 এ হয়, 4টার ক্ষেত্রফল কত হবে? 16 এ, মানে 16 পাই। তাহলে 4 ইন্টু 4 পাই, কারণ দেখো এখানে 4টা ক্ষেত্র তো রয়েছে, তাহলে কত হবে? 16 পাই। এই যে দেখো আমাদের 16 পাই। তো আমাদের টোটাল যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে আমাদের আলটিমেট অ্যান্সার হবে এটা 16 পাই। এবং এই যে ব্যাপারটা কনফিউশন ক্রিয়েট হবে যে ভাই এইটা কিভাবে করলাম, এইটা তোমাকে টাইপ দেখে মনে রাখতে হবে যে আমার এই টাইপের ইন্টিগ্রেশনটা কিভাবে সলভ করতে হবে। তো দেখো আমি কিন্তু ওই টাইপটা তোমাকে দেখাই দিচ্ছি, তো ওই জায়গায় আমি এই ব্যাপারগুলো করছি। তারপরে হচ্ছে কি এক্স থেকে যখন আমি থিটাতে শিফট করছি, তো আমাকে লিমিটগুলো চেঞ্জ করে নিতে হবে, যে এক্স এর চেঞ্জের সাথে থিটার চেঞ্জটা কিভাবে হয়েছে সেটা আমি চেঞ্জ করে নিছি, তারপর আমরা ক্যালকুলেট করছি। ওকে, চলো ভাই। হ্যাঁ, সো অনেকে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলতেছো। ওকে, ভেরি গুড। সো অনেকে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলতেছো, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও যে ভাই বুঝতে পারছি। যে যে বুঝতে পারছো আমাকে একটু বইলো ভাইয়া বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো কিনা কত? ওকে, লেফট সাইডের নিচেরটা এইটা কে বলতেছে? লেফট সাইডের নিচেরটা। ওকে ভাই, এটা আমি লিমিট চেঞ্জ করছি শুধুমাত্র, বুঝছো? আর কিচ্ছু না, আমি লিমিট চেঞ্জ করা। ভাই ওইটা যদি হইতো, ওই যে পাই আর ওই ক্ষেত্রফল দেখো আমাদের পাই আর স্কোয়ার, মানে আর এর মান কত ছিল? 4, তাহলে আর স্কোয়ার কত হবে? 16, আর 16 পাই, অ্যান্সার ওইটাই আসছে। তো যদি ওইটা দিয়ে করতে পারতাম তাহলে তো খুবই ভালোই হইতো ভাই, এত জীবনটাকে তো এত কঠিন করার কোনো মানে ছিল না আর কি ইন্টিগ্রেশন দিয়ে, তাই না? তো জীবনটাও আবার এত সহজও না আর কি, তাই না? যে সবার হচ্ছে গিয়ে অ্যাডমিশন হয়তো বা দিবা অনেকে, বা অনেকে হয়তো বা পরে ক্লাস হয়তো অনেকে যখন দেখবা যে অ্যাডমিশনটা দিবা,
অ্যাডমিশনের সময়টাই এমন আর কি, যে জীবনটা অনেক কঠিন মনে হয় আর কি। তো সবাই এত কঠিনভাবে নিও না অ্যাডমিশনটাকে, মানে মেক ইট সিম্পল আর কি। যদি সহজভাবে নিতে পারো তাহলে ব্যাপারটা সহজ আর কি। হ্যাঁ, যে আল্লাহ তোমার ভাগ্যে কিছু একটা লিখে রাখছে আর কি, সেটা তুমি যে কোনো মেডিকেলে হোক বা ভার্সিটি হোক বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক তুমি চান্স পাবা আর কি। তো তুমি তোমার জায়গা থেকে যেটা করবা সেটা থেকে চেষ্টাটা করে যাবা আর কি, তোমার কাজ থাকবে চেষ্টা চালায় যাওয়া আর কি। হ্যাঁ, আমি মূলত অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য কথাগুলো বলতেছি। তো তোমার চেষ্টাটা কিভাবে করবা, যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে ফেলবা। সেটা তুমি যে কোনো প্ল্যাটফর্মে তুমি সংযুক্ত থাকতে পারো, যে কোনো জায়গায় তুমি ক্লাস করতে পারো, সেই ক্লাসগুলো ধরো তুমি যে কোনো ভাই একটা ইন্টিগ্রেশন লেকচারটা তুমি করছো, তো ওই তোমার কাজ হবে যে আজকে তুমি ইন্টিগ্রেশন লেকচারটা করছো, করার পরে আমি প্রথমে ভাইয়ের খাতাটা খুলবো এবং তার পাশাপাশি আমি আমার বইটা খুলবো, আমি দেখবো যে আমার সাথে কি কি পারতেছি বা ওই জিনিসগুলো। যখন তুমি ভাইয়ের লেকচার ভালোভাবে শুনবা তখন তোমার অলমোস্ট অনেকখানি তোমার জানা হয়ে যাবে, বাট সব জিনিসগুলো মাথায় থাকবে না। মাথায় থাকার জন্য তোমাকে যেটা করতে হবে, ওই লেকচারের পর তোমাকে ব্যাপারগুলো পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করে তখন পুরোটাই তোমার মাথায় চলে আসবে। সো তোমাকে প্রথমে মাথায় নিলা, মাথায় নেওয়ার পরে আমি বইয়ের ম্যাথগুলো দেখবো, যে হয়তো একাডেমিকে অনেকে করে আসছি, না করলে এখন করে ফেলবো। করার পরে তুমি কোশ্চেন ব্যাংক গেলে এমনিই পারবা, তারপরেও তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। যখন তোমার বইয়ের অঙ্ক করা শেষ, তারপর আমি কোশ্চেন ব্যাংকে চলে যাবো। কোশ্চেন ব্যাংকের সম্পূর্ণ ম্যাথ A to Z আমি খুব সুন্দর করে ফেলবো আর কি, খুবই সুন্দর করে আমরা ম্যাথগুলো করে ফেলবো। আর কোশ্চেন ব্যাংকে A to Z যত ম্যাথ থাকবে সবগুলো ম্যাথ কিন্তু আমরা করে ফেলবো, সবগুলো ম্যাথ আমরা করে ফেলবো, বারবার করবো। এবং অ্যাডমিশনে একটা ব্যাপার যে কি, যে তুমি যখন একটা জিনিস পারলেই হবে না। ধরো তুমি একটা পারতেছো, তোমার ফ্রেন্ডও পারতেছে, তাহলে কি দুজনেই কি অ্যাডমিশনে সমানভাবে থাকবা না? সমানভাবে থাকবা না। কে কত দ্রুত এবং সঠিকভাবে করতেছে তার উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? তো এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, বারবার তোমাকে সেই ব্যাপারটা প্র্যাকটিস করে তোমাকে সুন্দরভাবে সেটা শিখে রাখতে হবে, যেন খুব দ্রুত তুমি সেটা করে ফেলতে পারো আর কি, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখবা এবং সব কিছুকে সিম্পলভাবে নাও। হ্যাঁ, যে তোমার কাজ হবে রেগুলার লেখাপড়াটা কন্টিনিউ করা, সেটা আমার 6 ঘন্টা হোক বা 8 ঘন্টা হোক। আমার যে ইফোর্টটা আমি দিতে পারি, আমার যে শরীরকে সুস্থ রেখে আমি যে কাজটুকু করতে পারি, সেই ইফোর্টটুকু আমি দিয়ে যাবো। নট নেসেসারি যে আমি আজকে 10 ঘন্টা পড়বো, আবার 2 দিন পরে আমার হুঁশ থাকবে না, এমন করবো না। আমরা যেটা করবো, প্রতিদিন গতানুগতিকভাবে আমরা লেখাপড়া চালাই যাবো আর কি। সেটা 6 ঘন্টা হতে পারে, 8 ঘন্টা হতে পারে। যতটুকু পরে 8 ঘন্টা করে আমি পড়তে পারি বা আমার ওই যদি অ্যাবিলিটিটা থাকে, তাহলে আমি 8 ঘন্টা করে আমি লেখাপড়া করতে থাকবো এবং সেটা কন্টিনিউয়াসলি পড়ে লেখাপড়া করবো আমি। দেখবো যে তুমি যেটা চেষ্টা করতে পারো যে নিজেকে কিভাবে ছাড়াই দেওয়া যায়। আজকে আমি 8 ঘন্টা পড়ছি, আগামীকাল হয়তো 9 ঘন্টা পড়বো, সেইটা কিভাবে করা যায়। বা এক সপ্তাহ আমি টানা 8 ঘন্টা পড়ছি, নেক্সট সপ্তাহ থেকে আমি টার্গেট করবো যেন আমি 8.5 ঘন্টা বা 9 ঘন্টা আমি লেখাপড়া করতে পারি আর কি। তো এই নিজেকে দেখো তুমি নিজেকে ছাড়াই যাবা, দেখবে তোমার ইম্প্রুভমেন্টটা হবে আর কি। তোমার ইম্প্রুভমেন্ট যখন তোমার হবে, তখন তুমি অন্যদের থেকে এমনি আগায় যাবা আর কি, ঠিক আছে? তো অ্যাডমিশনটা এমন একটা রেসের মতো, যে তুমিও পড়তেছো, আরেকজনও পড়তেছে, কে কত ইফেক্টিভলি পড়তেছে, কে লেগে থাকতেছে, সেই ব্যাপারটা তোমাকে আগায় নেবে আর কি। ওকে, ওকে। তো চলো আমরা আচ্ছা, আমি কিন্তু এর আগে একটা কোশ্চেন লিখছিলাম এক্সেস, ওই কোশ্চেনটা কিন্তু তুমি নিজ দায়িত্বে বাসা করে ফেলবে, একেবারে হুবহু সেম অ্যান্সার আসবে। এরপরে চলো আমরা আমাদের মেবি লাস্ট অঙ্কতে চলে আসছি। আমরা একটা লাস্ট অঙ্ক করবো এবং তারপর শর্টকাটটা দেখবো আমরা। আমি কিন্তু এই কোশ্চেনটা বোর্ডে আরেকটা কোশ্চেন লিখছিলাম, ওইটাও কিন্তু করে ফেলবা সবাই, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের x সমান y স্কোয়ার। এই অঙ্কটা ভাই মহা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ অঙ্কটা। x সমান y স্কোয়ার এবং y সমান x স্কোয়ার এবং y সমান x স্কোয়ার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো আমাদের এই টাইপটা কি, এই টাইপটা হচ্ছে আমাদের মূলত এমন যে দুইটা গ্রাফ মিলেই ক্ষেত্রফল তৈরি করবে আর কি, বুঝছো? তো সেই টাইপের অঙ্ক আমাদের এটা। এই কি বোঝা যায় কথা বলছে রেজওয়ানা আক্তার? এই কোনটা আরেকবারে কথা বলেছিল তোমরা? লিমিট চেঞ্জটা, আচ্ছা লিমিট চেঞ্জ আবার করব তখন আমি দেখাই দেবো লিমিট চেঞ্জটা কিভাবে করতে হয় আর কি। এই লিমিট চেঞ্জটাই যে এইভাবে দেখো, তোমার কাছে যেটা ছিল যে ধরো ওই যে x সমান 4 sin থিটা ছিল না এইটা, তো আমি দেখো x এর মানটা আমার যেটা ছিল, যে dx যেটা ছিল, dx এর জায়গায় আমরা কি লিখতেছিলাম, 4 cos থিটা d থিটা লিখতেছিলাম, তাই না? মানে x কে আমি থিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলতেছি, কিন্তু আমার কিন্তু পরবর্তী রাশিতে আমার থিটাই ছিল শুধুমাত্র, এক্স এর কোনো কিছু ছিল না। সো আমার
তখন ওই লিমিটটাকেও আমাকে কী করতে হবে, থিটাতে করতে হবে, কনভার্ট করতে হবে। তো তুমি দেখো আমাদের এক্সের যে লিমিটটা ছিল, এক্সের লিমিটটা ছিল 0 আর 4, এটা ছিল এক্সের লিমিট। সো এই 0 আর 4-এর জন্য থিটার লিমিটটা কী হবে সেটা আমাকে বের করতে হবে। তো এই জন্য আমরা এই কাজটা করছিলাম, এই যে একটা এক্স একটা থিটা এটা। তো এক্স এর মানটা তখন 0, দেখো এক্স এর মানটা তখন 0, তখন তুমি এখানে এক্স এর মানটা কত বসাবা, 0 বসাবা। 0 বসালে কত হবে, 4 সাইন থিটা। 4কে যদি 0 দ্বারা ভাগ করো, 0কে যদি 4 দ্বারা ভাগ করে দাও 0ই পাবা। তাহলে সাইন থিটা সমান কত দাঁড়াইলো, 0। এখন সাইন কত ডিগ্রি মান 0 তুমি বলো, সাইন কত ডিগ্রি মান 0? ভাই সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে থিটা কত হবে, থিটার মানটা অবশ্যই 0 ডিগ্রি হবে। এরপরে এক্স এর মান যখন 4, এক্স এর মান যখন 4, তখন আমি এখানে কি লিখবো, 4 লিখবো। যে এক্স সমান সমান 4 লিখবো, 4 সাইন থিটা। দেখো 4 4 কাটা গেলে থাকবে, সেটা হচ্ছে সাইন থিটা সমান 1। এখন তোমরা বলো সাইন থিটার কত ডিগ্রির মান 1? ভাই π/2 বা 90 ডিগ্রি মান। সো দেখো এক্স এর মান যখন 4, তখন থিটার মানটা কত হবে, π/2। সো এই ব্যাপারটাই আর কি, এই লিমিট চেঞ্জের ব্যাপারটা, বুঝছো? এখন বুঝছো কিনা বলো তো আমাকে একটু, এখন আমাকে বলো একটু যে বুঝছি কিনা। এই কোন কমেন্ট করছে উপরে, মানে উপর মানে লোয়ার মানটা বোঝান। এই আরো অঙ্ক করবো বা ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। ওকে, আপার মান আর লোয়ার মানটা বোঝান। ভাই এই যে আপার মান লোয়ার মান কি, এই যে দেখো আমরা এই যে লিমিট লিখতেছিলাম না, ধরো 0 থেকে 4 পর্যন্ত আমি লিখতেছিলাম না, এইটাকে বলে আপার মান বা আপার লিমিট, এটাকে বলে লোয়ার লিমিট মানে নিচের মান, বুঝছো? এটা হচ্ছে কি উপরের মান আর কি, সোজা কথায় আপার লোয়ার, ঠিক আছে? এই আর কি ভাই, এইটা করান আগে। ওকে, সো এই যে আমরা এই অঙ্কটা ভাই পরীক্ষায় আসবে, ভাই এই অঙ্কটা পরীক্ষায় আসবে, সেটা এবং এগুলো শর্টকাটের মাধ্যমে করা যায়। অ্যাডমিশনে ডিউতে শর্টকাটে কীভাবে করবা সেটা আমি দেখাই দেবো, মাত্র এখনই দেখাই দেবো এই অঙ্কটা করার পরে। তো দেখো খেয়াল করে দেখো, আমাদের অঙ্কটা একটু লেন্দি হবে আর কি, তো সবাই আমার সাথে তুলে ফেললো আর কি। হ্যাঁ, ওকে, এই দেখো আমরা গ্রাফ কিন্তু আঁকাই ফেলছি, সেটা হচ্ছে কি আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তা আমাদের দুইটা গ্রাফ হবে, একটা হচ্ছে গিয়ে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে আমাদের এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। তো প্রথমে এই গ্রাফটা আঁকতেছি, যে আমি এটার জন্য আমি নির্দিষ্ট কালারের কালি ইউজ করবো, একটা ব্লু রেড ব্ল্যাক, 3টা কালার ইউজ করবো। কোন কালার সবসময় ওটা দিয়ে আমি ইউজ করবো। দেখো ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, দ্যাট মিনস এইটা ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এই যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এই যে ওয়াই সমান সমান এটা আমাদের এক্স স্কোয়ার গ্রাফ, ঠিক আছে? ওয়াই সমান সমান এক্স স্কোয়ার গ্রাফ। এরপরে আমি এই গ্রাফটা আঁকবো, সেটা হচ্ছে গিয়ে কালো কালার দিয়ে আঁকবো। এই যে এই গ্রাফটা আমি কালো কালার দিয়ে আঁকতেছি, সেটা হচ্ছে কি এক্স সমান সমান ওয়াই স্কোয়ার, এটা গ্রাফটা এমন হবে। ওকে, এখন কি বলছো, দেখো এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই যে দুইটা গ্রাফ, এই দুইটা গ্রাফ দ্বারা কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলতেছে। এই ক্ষেত্রফল তোমাকে বের করতে খুবই সহজ, বুঝো ভাই। বোঝার পরে এর থেকে মজার জিনিস আর কোনো কিছু নাই। এতটুকু আমি শিওর ভাই, এই পয়েন্টের স্থানাঙ্ক 0 0, এই পয়েন্টের স্থানাঙ্ক কত আমাদের 0 0। আমাকে প্রথমে যে কাজ করতে হবে, দেখো কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের ক্ষেত্রফল বের করবো সেটা আমার লাগবে না আগে। দ্যাটস ওয়াই আমার এই পয়েন্টের স্থানাঙ্ক যেটা, সেই স্থানাঙ্ক আমি বের করবো। কীভাবে বের করতে পারি, দেখো যে আমাকে কিন্তু দেওয়া আছে, দেখো ওয়াই সমান সমান এক্স স্কোয়ারটা আমাকে দেওয়া আছে। এই যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার আমাকে দেওয়া আছে না, যে ভাই দেওয়া আছে। এরপরে ওয়াই সমান সমান, দেখো এক্স মানে কি, এক্স মানে আবার ওয়াই স্কোয়ার দেওয়া আছে না, এক্স মানে কি দেওয়া আছে দেখো তো, ওয়াই স্কোয়ার। তাহলে কি লিখতে পারবা, ওয়াই স্কোয়ার। এ দেখো এক্স মানে কিন্তু আমি ওয়াই স্কোয়ার লিখছি, বাট এই স্কোয়ারটার কথা ভুলে দেওয়া, এটাকে আবার স্কোয়ার লিখে দেওয়া আর কি। তাহলে ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার 4, এখন সবগুলোকে এক পাশে যেটা হবে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই সমান সমান 0। কাটাকাটি করো না, কমন নাও, ওয়াই কমন দিলে যেটা হবে ওয়াই কিউব মাইনাস 1 সমান সমান 0। দ্যাট মিনস কি জানো, দ্যাট মিনস ওয়াই এর মান হবে 0, আবার ওয়াই কিউব মাইনাস 1 সমান সমান 0 বা ওয়াই সমান সমান 1। ওকে, এখন এই ওয়াই এর মানটা এখানে বসাও। ওয়াই এর মানটা যদি এখানে বসাই দাও তুমি, তাহলে এক্স এর মান কত পাবা, দেখো তো এক্স এর মান পাবা হচ্ছে গিয়ে 0, আবার এক্স এর মান পাবা, ওয়াই এর মান যদি 1 এখানে বসাও তাহলে এক্স এর মান পাবা 1। দেখছো তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাইছো, একটা 0 0, একটা 1 1। কোন দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাইছো জানো, এই যে একটা 0 0, আর এই পয়েন্টটা হবে আমাদের 1 1, এই যে 1 1।
এরপর কিন্তু তোমাকে আমি বলছিলাম যে তুমি যে পয়েন্টটা জানো সেই পয়েন্ট থেকে কি করবে, একটা লম্ব টেনে ফেলবা। দেখো আমি একটা লম্ব টেনে ফেলবো, দেখো এই পয়েন্ট থেকে আমি একটা লম্ব কিন্তু আমি টেনে ফেলতেছি, দেখো একটা লম্ব আমি টেনে ফেললাম, এবং টানার পরে কিন্তু একটা বিশাল ক্ষেত্র তৈরি হয়ে গেছে। দেখো কোন ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা একটু খেয়াল করো, কোন ক্ষেত্রটা তৈরি হয়েছে দেখো। এই লম্বটা টানার ফলে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে একটা রেখা, এই দেখো, এই যে দেখো একটা রেখা, এই যে এক্স অক্ষ একটা পুরো একটা ক্ষেত্রফল তৈরি করছে। আমার কিন্তু পুরো ক্ষেত্রফলটা লাগবে না, আমার কতটুকু কাঙ্ক্ষিত, আমার কাঙ্ক্ষিত হচ্ছে কি এই ক্ষেত্রটুকুর ক্ষেত্রফল আমার লাগবে, এই ক্ষেত্রফলটা আমার লাগবে, এই ক্ষেত্রফল আমার লাগবে, আমার লাগবে এই ক্ষেত্রফলটা আমার লাগবে। সেটা কীভাবে বের করতে পারি দেখো, সবার আশা করি মনে আছে যে কোনটার গ্রাফ কি, একটা ওয়াই সমান, এটা ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার, একটা ছিল আমাদের এইটা ছিল আমাদের এক্স সমান সমান ওয়াই স্কোয়ার গ্রাফ, এই যে এইটা। ওকে, এখন দেখো তুমি প্রথমে খেয়াল করে দেখো, আমি একটু আলাদা করে তোমাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এই ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, সরি হ্যাঁ, এই এক্স সমান ওয়াই স্কোয়ার যে গ্রাফটা ছিল, এইটার থেকে দেখো লম্ব আঁকছিলাম। এই দেখো এই যে ব্যাপারটা কতটুকু আঁকছি আমি জানো, এই যে এতটুকু ব্যাপারটা আমি আঁকছি, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটা এইটা, আর এই যে লম্ব সহ এই ব্যাপারটা আমি আঁকলাম। এই পয়েন্টটা কত, 0। ভাই এই পয়েন্টের স্থানাঙ্ক 1,0 হবে, আমি 100% শিওর। কীভাবে 100% শিওর? এই বিন্দুর স্থানাঙ্ক কত, 1 1 1 1 মানে কি, মানে এইটুকুর ভুজ হচ্ছে গিয়ে 1, কোটি হচ্ছে গিয়ে 1, তাহলে এই অংশটুকু কত হবে 1, আর এই পয়েন্টটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কোটি কত হবে 0, জি ভাই 0। তাহলে দেখো এই পয়েন্টটা হবে আমাদের 1 0। আর এই গ্রাফটা কি আমাদের, এই গ্রাফ হচ্ছে কি আমাদের, এই গ্রাফটা আমাদের ওয়াই স্কোয়ার। ওকে, এখন ওয়াই স্কোয়ার, আচ্ছা ও ওয়াই এক্স সমান ওয়াই স্কোয়ার, এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমি যদি এই অংশটার ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল আমি বের করতে পারবো না? হ্যাঁ ভাই পারবো। কীভাবে দেখো, 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত আমি ক্ষেত্রফল বের করব, 0 থেকে 1 পর্যন্ত ক্ষেত্রফল আমি বের করব, এবং আমার যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে, তার মানে কি আমি ডিএক্স লিখবো। এরপরে কি আমি ওয়াই স্কোয়ার লিখবো? না, ওয়াই স্কোয়ার কিন্তু আমি লিখবো না, কারণ আমি যেহেতু ডিএক্স লিখছি, সো এক্স এর ফাংশন লিখবো। এক্স এর ফাংশন কীভাবে লিখবো দেখো, ওয়াই সমান সমান কী হবে, রুট ওভার এক্স। সো আমি এখানে রুট এক্স লিখবো, নট এক্স ওয়াই স্কোয়ার লিখবো, তাহলে হবে কী হবে, রুট ওভার এক্স। ওকে, সো দেখো আমার কিন্তু এই যে পুরো অংশটার ক্ষেত্রফল বের হয়ে গেছে। এরপরে আমি যে ক্ষেত্রফলটা বের করবো দেখো, এরপরে তুমি এই ব্যাপারটা খেয়াল করো। এই দেখো এই যে একটা, সরি এই যে একটা গ্রাফ আছে না, এই দেখো তো একটা গ্রাফ, এই গ্রাফটা কার গ্রাফ, ওই যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার। এই দেখো এই গ্রাফটা একটা ক্ষেত্রফল তৈরি করছে, এই যে একটা ক্ষেত্রফল তৈরি করতেছে, মানে ব্যাপারটাই দেখ, এই দেখো একটা, এই যে গ্রাফটা যেটা ছিল আমি অর্ধেক আঁকাচ্ছি, এই যে অর্ধেক, এই যে ব্লু কালারের যে পেনটা, এই যে ব্লু কালারের যে পেনটা, ও কিন্তু এই দেখো একটা ক্ষেত্রফল তৈরি করতেছে এবং এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করতেছে। তাহলে এই নিচের ক্ষেত্রফলটুকু কত হবে দেখো, নিচের ক্ষেত্রফলটুকু হবে আমাদের, নিচের ক্ষেত্রফলটুকু হবে আমাদের এক্স স্কোয়ারের জন্য হবে এক্স এর সাপেক্ষেই হচ্ছে, এবং ওই 0 থেকে 1 এর ভিতরেই হচ্ছে। ওকে, এখন তুমি খেয়াল করো, তুমি প্রথমে যে গ্রাফ ক্ষেত্রফলটা বের করছিলে, যে রুট এক্স ডিএক্স, সেটা কতটুকু ক্ষেত্রফল বের করছিলা, এই পুরো অংশটা ক্ষেত্রফল বের করছিলে না তুমি, পুরো অংশটা ক্ষেত্রফল বের করছিলে না? সেখান থেকে তুমি যদি নিচের যে পোর্শনটুকু যদি বাদ দিয়ে দাও, নিচের পোর্শন যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে কি এই যে কাঙ্ক্ষিত যে তোমার পোর্শনটুকু, এই যে তোমার যে কাঙ্ক্ষিত যে পোর্শনটুকু, সেই ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে না? জি ভাই পেয়ে যাবো আমি। সো এই যে আমার যে কাঙ্ক্ষিত যে ক্ষেত্রফল বের করতে বলছিল, এইটা হবে আমাদের সেই যে ক্ষেত্রফলটা। এখন ভাই এটাকে ইন্টিগ্রেশন করলে আমার হয়ে যাবে। এখন এটাকে ইন্টিগ্রেশন করার কোনো ব্যাপারই না। দেখো এটাকে একসাথে করে দিতে পারো, রুট এক্স ডিএক্স, রুট এক্স মানে কত হবে, সেটা হবে এক্স টু দি পাওয়ার 3/2 হবে, আর হচ্ছে কিনা 3/2 হবে, মাইনাস এটা হবে এক্স কিউব বাই 3। ইন্টিগ্রেশন করলে, আর ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় একটু আগে লেকচারে সব বলে দিছি, ওইভাবে ইন্টিগ্রেশন করে ফেলবা। এখন ভাই মানটা বসা দিলে এটা অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 1/3। সো এই তো, এই অঙ্ক যদি বুঝে থাকো আর কিচ্ছু লাগবে না ভাই। ওকে, বলেন কে কে বুঝছেন এই সুন্দর জিনিসটা, কে কে বুঝছেন? এখন আমরা হচ্ছে গিয়ে করবো, শর্টকাট দেখবো এগুলার। ভাই গ্রাফ বুঝি নাই, গ্রাফ না বুঝলে একটু ওই কাব্য ভাই হচ্ছে গিয়ে ফাংশনের লেকচারটা দিয়ে দিছে ইউটিউবে, ফাংশনের লেকচারটা দেখো, দেখার পরে গ্রাফগুলো ক্লিয়ার হয়ে যাবে। শুভ ভাইয়ের কোনিক্সের অসংখ্য ক্লাস আছে, কোনিক্সের ক্লাসটা করো, তাহলেও গ্রাফটা হয়ে যাবে। ওকে ওকে, ভেরি গুড। ওকে,
সো যদি বুঝে থাকো ভাই, এই যে এরিয়া ইন্টিগ্রাল তোমার টেস্ট পেপার যারা এসএসসি 22 ব্যাচ আছে, তোমার টেস্ট পেপারটা খুইলো, এই এরিয়া ইন্টিগ্রাল থেকে যদি কোনোদিনও সমস্যা হয় তারপর আমাকে বলো যে ভাই আপনার এই ক্লাসটা করার পর আমার সমস্যা ছিল, আমাকে একটু কাইন্ডলি একটু কষ্ট করে জানাইও যে সমস্যা আছে কিনা। আমার মনে হয় না কেউ যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকে তার এই এরিয়া ইন্টিগ্রাল একটুও সমস্যা হবে। ওকে, এখন আমরা অ্যাডমিশনের জন্য শর্টকাটে কীভাবে করে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? এই অঙ্কটা আমরা শর্টকাটও অ্যান্সার মিলাবো। ওকে, তো চলো এবার আমরা শর্টকাটটা দেখে ফেলি। প্রতিটারই শর্টকাট আছে, তখন আবার আমার গালি দিও না যে ভাই এই শর্টকাট থাকতে এতগুলো এইভাবে কেন শেখাইছেন। আর শর্টকাটগুলো হচ্ছে কি ইয়েতে অ্যাপ্লাই করবা, অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করবা, আর বুয়েটে তো বড়ভাবেই করতে হবে, মানে একটু লিখেই করতে হবে আর কি, আর একাডেমিকেও তো লিখেই করতে হবে আর কি, তাই না? আর অবজেক্টিভ যেগুলো আসবে, যেমন কুয়েটে আসবে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যেগুলো অবজেক্টিভ আসবে বা তোমার ডিইউতে বলো, সেই জায়গাগুলোতে তুমি শর্টকাট ইউজ করবা আর কি। ওকে, তো চলো শর্টকাটগুলো আমরা একটু দেখে ফেলি খুব জলদি। ওয়াই স্কোয়ার সমান 1 নম্বর, ওয়াই স্কোয়ার সমান 4ax এবং ওয়াই সমান mx সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে কি আমাদের 8a স্কোয়ার 3m কিউব। ওকে, এটা অ্যান্সার, মনে রাখবে এটা, ঠিক আছে? ওকে, তারপর 2 নম্বরটা ওয়াই স্কোয়ার সমান 4ax এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হবে আমাদের 8a স্কোয়ার বাই 3, 8a স্কোয়ার ভাগ 3। ওকে, আর আরেকটা ব্যাপার আসতেছে আমার, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান 4by দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16ab বাই 3, আই গেস 16ab বাই 3। ওকে, এই তো ভাই তোমার বইয়ে যত অঙ্ক আছে এই এরিয়া ইন্টিগ্রালের সবগুলো তোমার এই সূত্রের মাধ্যমে, এই 3টা শর্টকাটের মাধ্যমে তোমার মিলে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। চলো একটা একটা করে দেখি। প্রথমে এটাই কিন্তু দেখা যায় যে আমাকে যে প্রথমে যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটার অ্যান্সার কত পাইছিলাম আমরা? 1/3 পাইছিলাম, তাই না? একটু মিলাই দেখি চলো। দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেনটা ছিল এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। ওকে, এক্স সমান সমান ওয়াই, এই কিরে এক্স সমান সমান এক্স কই? ওকে, এক্স সমান সমান ওয়াই স্কোয়ার আর ওয়াই সমান সমান এক্স স্কোয়ার। ওকে, তো খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার সমান আমাকে এই দেখো এক্স স্কোয়ার সমান দেওয়া আছে কি আমাদের ওয়াই, এক্স স্কোয়ার দেওয়া আছে ওয়াই, আর ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে আমাদের এক্স, এটা আমাকে দেওয়া আছে। এখন তোমরা আমাকে বলো যে ভাই এখানে এর মানটা দেখো, আমি যদি বের করতে চাই তাহলে আমার কি লাগবে? শর্টকাট যদি বের করতে তাহলে আমার এ আর বি এর মান লাগবে। তাহলে এ আর বি এর মান কত? তো এটা খুবই সহজ, আমাদের সূত্র অনুযায়ী কি হবে? এখানে একটা 4 হবে, তুমি একটা 1/4 দাও। তবে আমি যে 4 আর 1/4 দিলাম তাতে কি কোনো সমস্যা হয়েছে? 4 কাটা চলে গেল, ভ্যানিশ, আমার এক্সই তো থাকতেছে। আবার এখানেও দেখো আমার ওয়াই যেটা আছে, আমি একটা 4 দিলাম, একটা 1/4 দিলাম, আমার 4 আর 4 কাটা, তাহলে আমাদের যা ছিল তাই আছে। এখান থেকে আমি কি পাইলাম? যেটা পাইলাম এর মানটা কত হবে? এর মান হবে 1/4, বি এর মান কত হবে? 1/4। ভাই সূত্রে বসায় দেন ভাই, দেখেন কি সুন্দর মিলে যায়। 16, এটা 1/4, এটা 1/4, এই যে 3, দেখো 4 4 16, উপরে 16, এটা কাটা চলে যাবে, থাকবে 1/3। ওই দেখো ওইটাই অ্যান্সার পাইছো, 1/3 অ্যান্সার পাইছো। সো তুমি এই শর্টকাট দিয়ে কিন্তু খুব 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 সহজে করে ফেলতে পারবা। এরপর যদি এমন থাকতো ওয়াই স্কোয়ার সমান 16x এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তো এটা তোমার যদি কোশ্চেন থাকতো আর কি, ঠিক আছে? দেখো ওয়াই স্কোয়ার তো বুঝে ফেললাম, 16x কে এভাবে লেখা যায়, দেখো তো 16x কে এভাবে লেখা যায় কিনা? 4 × 4 × x, হ্যাঁ ভাই লেখাই যায়। তাহলে এর মানটা কত হয় দেখো তো? এর মানটা হয় 4, তাহলে বসাই দাও, বসালে যেটা হবে 8 × 4 স্কোয়ার বাই 3। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে আর কি 16, 416 আর 8 গুণ করলে কত হয় বলো তো? 16 16 32, তাহলে 128 হয় মনে হয়, 128/3, এটাই অ্যান্সার। ওকে, এরপরে ওয়াই স্কোয়ার সমান, এটা এভাবে চিন্তা করতে পারো, ওয়াই স্কোয়ার সমান 16x, তারপরে হচ্ছে ওয়াই সমান সমান এক্স বা ওয়াই সমান সমান 3x বাই এক্স দাও না, ওয়াই সমান সমান এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? দেখো এই 16xকে আবার ওই যে আমি 4 × 4 × x লিখবো, সো এর মান কত হবে? 4। তাহলে আর এই যে এখানে এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে গিয়ে এই যে মানে তোমার হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার সমান 4x যেটা থাকবে এই এ, আর এম মানে কি? এম মানে সরলরেখার ঢালে, দেখো ওয়াই সমান সমান এটাকে এভাবে লেখা যায় 1 × x, তো এটা হচ্ছে কি এম এর মান। এখানে এম এর মান কত? এম এর মান 1, আর হচ্ছে কি এর মানটা হচ্ছে কি 4।
সো সেটা দিয়ে করতে পারবা 8/4 ইন্টু 1³ মানে 1। তো এটাও তো আমার মনে হয় সেমই আসতেছে 128/3, 128/3 আসতেছে। তো দেখো এই যেই তোমার বইয়ে যতগুলো অঙ্ক আছে ভাই, এই যে 3টা শর্টকাট, এই একটা এই একটা এই একটা, এই 3টা শর্টকাট দিয়ে খুব সহজে প্রতিটা অঙ্ক তুমি করে ফেলতে পারবা। তো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো, তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছ ইউনিভার্সিটি বলো, যে অঙ্কগুলো আছে, যে ইউনিভার্সিটিগুলো আছে যেখানে তুমি অবজেক্টিভ অ্যান্সার করবা, বা ইভেন যারা একাডেমিকে আসো তোমাদের অবজেক্টিভে কিন্তু তুমি যদি এই এতখানি টাইম সেভ করতে পারো, সেটা তোমার জন্য অনেক বড় একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তো আশা করি আমরা আমাদের ক্লাসটা সুন্দরভাবে ওকে। সো সুরভাতান আবার বোঝানো কিছু নাই ভাই। ভাই এটা হচ্ছে শর্টকাট, একটু মনে রাখতে হবে তোমাকে, যে এই যে y² সমান 4x আবার y সমান mx সরলরেখা দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে, এই সবসময় এই মানটাই হবে 8a² 3m3, বুঝছো। তারপর y² সমান 4ax একটা পরাবৃত্ত, আর হচ্ছে গিয়ে উপকেন্দ্রিক লম্ব দ্বারা ক্ষেত্রফলটা হবে 8a²/3। আর এখানে দুইটা পরাবৃত্ত আছে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে কি y² সমান 4x পরাবৃত্ত, একটা হচ্ছে কি x² সমান 4by পরাবৃত্ত। এইটা তার আবদ্ধ ক্ষেত্রফল হবে 16ab/3। ওকে, এই হচ্ছে কি আমাদের যে ব্যাপারটা। তখন জাস্ট তোমাকে এই মানগুলো বসাইলেই তুমি খুব সহজে অবজেক্টিভ অ্যান্সারগুলো করে ফেলতে পারবে আর কি। ওকে, ভেরি গুড। সো আমরা কিন্তু আমাদের ক্লাসটাও মোটামুটি শেষ করে ফেলছি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ক্লাসটা কেমন লাগছে? তোমাদের কিন্তু এই ক্লাসে যারা নোট করছো, তোমাদের নোটের উপর কিন্তু সারপ্রাইজ গিফট থাকতেছে আর কি 3 দিন পরে। তো সবাই অবশ্যই নোট করে ফেলবে, নোটটা বন্ধু ভার্চুয়াল ক্লাসে জমা দিবে। তোমার ক্লাসটা কেমন লাগছে সেই ব্যাপারটা তুমি অবশ্যই জানাবে আর কি। আমাদের ক্লাসগুলো কোথায় ইমপ্রুভ করা লাগতে পারে সেই ব্যাপারটা তুমি নিজস্ব মতামত দিবা আর কি। তো আমার কাছে মনে হয় যে তুমি যে হচ্ছে গিয়ে এই পুরো ক্লাসটা হচ্ছে গিয়ে করছে আর কি, ঠিক আছে, যে ক্লাসটা করছে তার কাছে এরিয়া ইন্টিগ্রাল ব্যাপারটা নিয়ে আর বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না আর কি। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।